কয়জন? আচ্ছা, মিউট করে রাখো কিন্তু। আচ্ছা, এই স্ক্রিনটা দেখি। Stop share. আচ্ছা, আমি শুরু করে দিই, বুঝছো? আর সবাই মিউট করে রাখো, কারো ওখান থেকে নয়েজ আসছে বেশি। এই বর্ষা রয়, তারপর আছে ওয়াইফি রাখো। আচ্ছা, আমি দিচ্ছি। এবার আমি শুরু করি তাই ক্লাসটা, ঠিক আছে? অনেক কষ্ট করে যারা বইটা দিয়েছো তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই, যে আসলে তোমাদের ইচ্ছা শক্তি অনেক ভালো। আচ্ছা, তাই আমি প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, যে তোমার হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন, এক মিনিট ওয়েট হোল্ড। শুরু করি। সরি, বুঝছো বাড়িতে আছি তো একটু আশপাশে নয়েজ আসছে, বুঝতে তো পারছো গ্রামের পরিবেশ কেমন হয়। তো ঠিক আছে, প্রথমে আমি যেটা বলি, আমি যে আগের যে প্রথম ক্লাসে আমি বুঝাইছিলাম যে কমিউনিকেশন, তারপর যে তোমাদের যে ডিভাইস যে একটা ডাটা নিয়ে কিভাবে একজনে পাইতেছে, তার মাঝখানে যে কি কাজ চলতেছে, কেবল তোমার হচ্ছে মিডিয়া মাধ্যম, তারপর সোর্স, তারপর সিগন্যাল, একটু বেসিক নলেজ দিয়েছি। তবে আমি বইয়ের এখন আস্তে আস্তে এখান থেকে বুঝাই, ঠিক আছে? কেউ এর ভিতর রিডিং করতে ভালো পারো কে? আচ্ছা, আমি বুঝাই, আমি পড়ি। এগুলো আছে তোমার যেটা বলে মূল টপিক, ইন্ট্রোডাকশন। যোগাযোগ, যোগাযোগ কিভাবে সর্বপ্রথম তৈরি হয়েছে, যে প্রাচীনকাল থেকে মানুষ ধীরে ধীরে মানুষ কথার ভঙ্গি হয়তো বা তাদের দিক নির্দেশনার মাধ্যমে কমিউনিকেশন শুরু হয়েছে। তারপরে এই কমিউনিকেশন অর্থ এক বা একাধিক ইলেকট্রনিক ডিভাইসের কমিউনিকেশন। আমি বলছিলাম আগে যে যদি এক বা একাধিক ডিভাইসের সাহায্যে যদি তথ্য আদান প্রদান করা হয় সেটা নেটওয়ার্ক। যদি এক বা একাধিক মানুষের সমন্বয়ে যদি আহ কোনো কাজ করা হয় সেটা বলা হয় হিউম্যান নেটওয়ার্ক। এরকম ভাবে নেটওয়ার্কের একটা ভূমিকা মানে ইন্টারাকশন দিয়েছে, ঠিক আছে? একটু রিডিং তুমি করে নেবা। আচ্ছা, নয়েজ আসছে কোথা থেকে? যার প্রশ্ন করার দরকার হবে প্রশ্ন করতে পারবা। আমি মিউট করে দিচ্ছি। মিউট বাকি আছে কে কে আমি দেখি একবার। সবারই তো মিউট করা আছে মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, মিউট করে রাখো। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন। সেম একই রকম, আগে যে প্রথমে যেভাবে বলেছিলাম যে ওই ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক যে ডিভাইস কিভাবে সেটা সূচনা হয়েছে টেলিগ্রাফের মাধ্যমে, যে প্রথম যে তোমাদের আগেকার যুগে যেটা ব্যবহার করা হতো, তথ্য আদান প্রদান করা হতো, সেই ইলেকট্রনিক কমিউনিকেশন। তাহলে বলা যাচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন কাকে বলে? যে এক বা একাধিক ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে যে কমিউনিকেশন তৈরি করা হয়। এক বা একাধিক ডিভাইসের সাহায্যে যে কমিউনিকেশন তৈরি করে সেটাকে বলা হয় ইলেকট্রনিক কমিউনিকেশন, তাই না? এভাবে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবা। এগুলো ধরো স্যাররা এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে করবা। আচ্ছা, মিউট অন করছে কে কে বারবার? দুর্জয়, তোমার মিউট অন অফ করে রাখো। যখন প্রশ্ন করা দরকার হবে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আমি এই যে রাইজ হ্যান্ড আছে, চ্যাট বক্স আছে, অপশনে তুমি দিবা, আমি আছি অবশ্যই তোমাদের জন্য। তো আমি আছি এতক্ষণ সময় ধরে, না অপেক্ষা করে একটু স্টাডি করা লাগছে আমার, যাতে তোমাদের যে প্রশ্নগুলো হয় আমি যাতে অ্যান্সার দিতে পারি প্রপারলি। তো এই যে ইলেকট্রনিক কমিউনিকেশন এখানে দেওয়া আছে আবিষ্কার শতাব্দী যেগুলো আগেকার, যেটা ইলেকট্রনিক কমিউনিকেশন কি বলছে, যে এক কথা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন বা যোগাযোগ রয়েছে তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন। এগুলো তোমরা পড়ে নিবে, এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, মানে কাকে বলে আর কি, শর্ট। তারপরে ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে বোঝায় যেরকম রেডিও আছে, টেলিভিশন, ফাইবার অপটিক আছে, ফিল্ম আছে, ফ্যাক্স মেশিন আছে, সার্চ, স্যাটেলাইট আছে, টেলিফোন আছে, টেলিগ্রাফ ইত্যাদি। মানে যেগুলো তোমার আছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেগুলো কমিউনিকেশন করা হয় আর কি। আচ্ছা,
এবার এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এটা এটা কিন্তু তোমাদের প্রশ্ন রচনামূলকে আসে। আমি আর প্রশ্ন কিন্তু তোমাদের যখন আসে সবকিছু বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে দেওয়া থাকে। অনেকে কিন্তু অ্যান্সার জানা থাকে কিন্তু অ্যান্সার আরেকটা করে আসে, এটা তোমাদের স্যার হয়তো বলছে। এই জন্য এই প্রশ্নের ইংরেজি মানে খুব ভালোভাবে পড়বা, পড়ার পর তারপর অ্যান্সার করবে। এখানে কি বলছে যে টেলিকমিউনিকেশনের মৌলিক উপাদান, বেসিক অফ এলিমেন্ট কমিউনিকেশন সিস্টেম, টেলিকমিউনিকেশনের পদ্ধতি। আরেকটা আছে এখানে, আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা আছে সাধারণ ব্লক ডায়াগ্রাম কমিউনিকেশন সিস্টেম। এই দুটো কিন্তু আলাদা, কিন্তু বা কিছু কিছু মিল আছে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের আলাদাই লিখতে হবে, এগুলো রচনামূলক আসবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, মৌলিক উপাদান কমিউনিকেশন টেলিকমিউনিকেশন। তো কি বলছে, ডাটা কমিউনিকেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাটা বা উপ উপত্যকের এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদান করা যায়। ডাটা কমিউনিকেশন সিস্টেমের 6টি কম্পোনেন্ট রয়েছে, এটা কিন্তু মৌলিক উপাদান রয়েছে 6টি, এর থেকেও বেশি থাকতে পারে কিন্তু এটা মৌলিক বলা হয়েছে। কি বলছে, মেসেজ বা বার্তা। এখন তুমি যাক পাঠাবে সেটা অবশ্যই একটা মেসেজ হইতে পারে, সেটা ফটো হইতে পারে। আমি কি বলছিলাম যে নেটওয়ার্কিং প্রথম সত্য হচ্ছে একটা, যে তোমার একটা উদ্দেশ্য হবে যে তুমি কি শেয়ার করার, মানে কমিউনিকেশন শেয়ার, এটা হচ্ছে নেটওয়ার্কিং এক কথায়। এখন তুমি কি বাত প্রথমে কি মেসেজ, এখন প্রেরক যে পাঠাবে বা যেটাকে বলে কি সোর্স, মানে তুমি কি পাঠাবা তোর বন্ধুকে। তারপর কি মাধ্যম, সেই মাধ্যমে হতে পারে ট্রান্সমিশন মিডিয়া, এই মাধ্যম হতে পারে। আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম যে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার পাঠাতে কিন্তু মাঝখানে একটা কি কেবল হয়েছে ব্যবহার হতে পারে, কিংবা দেখা যাচ্ছে ওয়্যারলেস একটা মিডিয়া, দেখা যাচ্ছে সেটা ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে, এরকম মাধ্যম আছে। তারপর কি গ্রাহক যে রিসিভ করবে, এখন তোমার এই যে ফটো তুমি পাঠাবা, তাকে অবশ্যই রিসিভ না করলে তো তোমার কাজ সম্পূর্ণ হবে না। নিয়ম নীতি প্রোটোকল, আমি কিন্তু প্রোটোকল বোঝাইছি যে নিয়ম নীতি, যে তুমি এই ডাটাটা কি নিয়মের মাধ্যম দিয়ে যাবে, কি কি এখানে সিকিউরিটি তাকে দেওয়া হবে, এক একটা কিন্তু এক রকম মানে পর্যায়ক্রমে নিয়ম নীতি অ্যাড করা থাকে। তারপর ফেরত সংকেত, যেটাকে বলা আছে ফিডব্যাক। ফিডব্যাক বলতে এটা বোঝাচ্ছে যে তুমি যে ডাটাটা পাইলা, তোমার অ্যাকচুয়ালি সেটাটা তুমি পাইছো কিনা তোর বন্ধু। এখন তুমি তোমার বন্ধু বিকাশে 200 টাকা পাঠা যা, ধরো 2000 টাকা পাঠা যা, এবার পাঠানোর আগে কিন্তু পরে কিন্তু তুমি জিজ্ঞাসা করবে বন্ধু টাকাটা কি পাইছিস কিনা, কারণ টাকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি ভুল নাম্বার চলে যায় কিন্তু হবে না। তো ঠিক যখন তুমি মেসেজ পাঠাবা, একটা ফটো একটা মেল পাঠাবা, তখন আগে চেক করে একটা ফিডব্যাক দিবে যে আসলে, কিংবা তুমি দিবা, কিংবা নেটওয়ার্কিং ইন্টারনাল যে মৌলিক যে উপাদান তার ভিতরে কিন্তু কমিউনিকেশন হবে, আমরা কিন্তু বাড়ি থেকে নাও বুঝতে পারি। তো আসলে পাইছে কিনা, না পাইলে দেখা যাচ্ছে সেখানে আরেকটা আলাদা কিছু ইউজ করা হবে, হইতে পারে। তারপর কি এই জায়গায় দেখো এখানে দিছে, এগুলো তোমরা পড়ে নিবা কিন্তু। আর এখানে যদি না বুঝো আমি এখান থেকে বুঝাই দিব। এতে কি বলছে যে প্রেরক যে সেন্ডার, যে ডিভাইস বা টার্মিনাল থেকে ডাটা মেসেজ পাঠানো হয় তাকে সেন্ডার বা সোর্স বলা হতে পারে। এটা হতে পারে কম্পিউটার ওয়ার্ক স্টেশন, মানে যেখানে কাজ করা হয়, টেলিফোন হতে পারে, হ্যান্ডসেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি। তোমরা কি বুঝতে পারছো? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে জায়গা থেকে। মারুফ, এই দুর্জয়, মিম, তারপর হচ্ছে আশিক। আচ্ছা, দেখা যায় না বলছে, প্রশ্ন হ্যাঁ থাকলে ভাইয়া করবা। বুঝছি। আচ্ছা, বড়সা বলছে কি দেখা যায় না। আচ্ছা, আমি তো তোমার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া তাই আচ্ছা তাই বর্ষা, তোমার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, তুমি আবার ইন্টারনেট কানেকশন অফ করে আবার অন করে আবার দেখো, ঢোকার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা আশিক, তুমি শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন থাকে প্রশ্ন করো ভাই। আচ্ছা ভাইয়া। তে- আচ্ছা তাহলে এটা বা মেসেজ প্রেরক গেল, এগুলো তোমরা পড়ে নেবা। এখানে কিন্তু ডায়াগ্রামও দিয়ে দিচ্ছে যে একটা মেসেজ কিভাবে যাইতেছে, ঠিক আছে? যে সেন্ডার থেকে যে মিডিয়া মাধ্যম দিয়ে যে প্রোটোকল সবকিছু এখানে আছে। তারপর কি আবার ফিডব্যাক দিচ্ছে রিসিভার পাওয়ার পরে যে, তারপর আবার প্রেরকের মাধ্যম, যে কি মাধ্যমে সে মেসেজটা যাইতে পারে। সেটা হতে পারে যে স্টেশন থেকে। নয়েজ আসতেছে দেখছি, আচ্ছা যাদের আসছে আমি একটু মিউট করে দিই, ঠিক আছে? বর্ষা রয়, কার কার আছে? আচ্ছা ঠিক আছে, অফ করা থাকে সুবিধা সবার ক্ষেত্রে। প্রশ্ন করবা, অন করে প্রশ্ন করো, সমস্যা না। যে কোন মাধ্যমে ট্রান্সমিশন মিডিয়া হতে পারে, সেটা হতে পারে তোমার অপটিক্যাল কোএক্সিয়াল কেবল, আমি কিন্তু দেখাইছি কিন্তু প্রথম যে কি আছে, যে কোএক্সিয়াল কেবল থাকতে পারে, টু স্পিয়ার, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, স্যাটেলাইট থাকতে পারে, অপটিক্যাল ফাইবার থাকতে, মিডিয়া মাধ্যম তুমি কোন মাধ্যম দিয়ে তারের মাধ্যমে নিতে পারো, ঠিক আছে? তারপর গ্রাহক যে কি রিসিভটা করবে আর কি, রিসিভার, সেটা কম্পিউটার হতে পারে, ওয়ার্ক স্টেশন হতে পারে, বা ইন ডিভাইস বলা হয় যেটা তোমার হ্যান্ডসেট হতে পারে, মোবাইল হতে পারে, এনিথিং। তারপর হচ্ছে নিয়ম নীতি। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি বলছে, প্রোটোকল আছে কিছু নিয়ম নীতি সমষ্টি যার সাহায্যে কমিউনিকেশনের মধ্যে দিয়ে ইনফরমেশন ডাটা রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে সিগন্যালিং, তারপর হচ্ছে অথেন্টিকেশন এবং ইরোর ডিটেকশন করাকে বোঝায়।
আর সেখানে আমি একটু বুঝাই। ডাটা রিপ্রেজেন্টেশন মানে ডাটা যখন তুমি দিয়েছো সেটা যখন না পাই, মানে পুনরায় আবার কিন্তু উপস্থাপন করার ক্ষেত্রে যখন তুমি ডাটা মিসিং হয়ে যাও সেক্ষেত্রে। তারপর সিগন্যালিং মানে তোমার ওই যে বর্তন যেটা বলা ইলেকট্রনিক্স বা যে ডাটাটা তুমি পাঠাচ্ছ। তারপর হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন বলতে যে তোমার বোঝাচ্ছে যে অথেন্টিকেশন এটা একটা কিন্তু খুব মজার বিষয়, এটা যে তোমার যাচাই করে একটা সিকিউরিটি যে তুমি আসলে ওই ব্যক্তি কি না, যে আমি যে মেসেজটা পাঠাইছি যে আসলে কি আমি বাপ্পির কাছে পাঠাচ্ছি, বাপ্পি কি সেটা কি, সে কি আসলে বাপ্পি, এটা কিন্তু বিভিন্ন অ্যাড্রেস কিংবা অথেন্টিকেশন বলা হয় যেটা যাচাই করবে। আর ইরোর ডিটেকশন, যে তুমি যে মেসেজটা পাঠাইছো সেটা পাঠানোর পর কোনো ইরোর আছে কিনা। কারণ এখানে যদি ইরোড থাকে তাহলে কিন্তু সেই কমিউনিকেশনটা কিন্তু হবে না। পাবলিক যদি আমি একটা ফটো পাঠালাম যদি সেখানে কোনো ইরোড থাকে, যাচ্ছে না, তাই কোনো না কোনো প্রবলেম আছে। এটা ডিটেকশন মানে নির্ণয় করার জন্য করার প্রক্রিয়াকে বোঝায়। আচ্ছা, আমি ওই ওয়াইজিতে আমি আসতেছি, আমি এরা এই টপিকটা একটু বুঝাই, আমি তোমার দেখলাম ফটো দিয়ে আমি দেখতেছি। তারপর হচ্ছে এই যে ডিটেকশন করা বোঝায় তাহলে কি এই প্রোটোকল ইজ সেট অফ রুলস দ্যাট গভর্ন ডাটা কমিউনিকেশন, একটা রুলস মানে একটা নিয়ম নীতি। আর সেটা আমি তোমরা পরবর্তীতে তোমরা একটু পড়ে নিবা, এই যে এখানে কিছু উদাহরণ দিছে এই কথোপকথন মাঝখানে যে কমিউনিকেশন এটা পড়ে নিবা তোমরা। ফেরত সংকেত এটাও কিন্তু ওই যে নিউটন একটু সংবাদ যাচাই করে চলে গেল, এটা পর্যন্ত পড়ে নিবা। তারপর না বুঝে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, ওয়াই যে তুমি কি ফটো পাঠাইছো, আচ্ছা sorry, প্রশ্ন করো আমাকে বলো। আচ্ছা নয়েজ আসছে অতিরিক্ত, আমাকে প্রশ্ন করো, টপিক ধরে প্রশ্ন করো। প্রশ্ন করো ওয়াইজিৎ যে ভাই ওই টপিকটা একটু বুঝাই দেন, মানে ওখানে তো অনেক টপিক আছে। ওয়াইজিৎ, আমি এখানে তোমার এই যে যে নিয়ম নীতি যে আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, যে ছবি তুমি পাঠালে এটা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা এটা আমি দেখাচ্ছি আরেকবার। তুমি যে কমিউনিকেশনটা করতেছো আমি কিন্তু প্রথম দিনে বোঝাইছি, তুমি ছিল না হয়তো বা, হ্যাঁ, যে তুমি একজনের যে একটা মেসেজ পাঠাইতেছো একটা ছবি, এই পাঠানোর জন্য টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন কি কি বেসিক এলিমেন্টগুলো প্রয়োজন হইতেছে। তুমি প্রথম অবস্থায় একটা মেসেজ পাঠাবা, তাহলে অবশ্যই সেটা কি মেসেজ হবে। তারপর কি, অবশ্যই তুমি পাঠাচ্ছ মানে প্রেরক বা সেন্ডার বা সোর্স কোথা থেকে শুরু হচ্ছে সেই মেসেজটা, ঠিক আছে। তারপর হচ্ছে মাধ্যম, তুমি কোন মাধ্যমে পাঠাতে পারো, সেটা কুরিয়ার হইতে পারে, সেটা টেলিকমিউনিকেশন হইতে, সেটা সিগন্যাল কোন কেবলের মাধ্যমে হতে পারে, সেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যাইতে পারে, সেটা হইতে পারে ওআরএসএস, সেটা হইতে পারে ব্লুটুথ, ওয়াইফাই, এরকম এনিথিং, সেটা হচ্ছে মাধ্যম। তুমি কোন মাধ্যমে টাকাটা পাঠাতেছো। আর গ্রাহক, যে তোমার যে বন্ধু যে রিসিভ করবে কিংবা যে রিসিভ করবে তাকে বলেছে গ্রাহক। আর নিয়ম নীতি যেটা বলেছে প্রোটোকল, এই সেট অফ রুলস। তুমি যে ডাটাটা পাঠাইতেছো এখানে কোনো বাগ কিংবা কোনো সমস্যা আছে কিনা, কিছু নিয়ম নীতি অ্যাড করে দেওয়া। এই নিয়ম নীতির ভিতরে অনেক ভাগ আছে, তোমরা পরবর্তীতে চ্যাপ্টারে গিয়ে পাবা। তারপর ফেরত সংকেত, তুমি যে পাঠালে টাকাটা সে জানাই দিবে যে টাকাটা আমি পাইছি বন্ধু, যে আমি যে 2000 টাকা তুমি পাঠাই যে তুমি অবশ্যই যাচাই করবো যে টাকাটা আসলে পাইছি কিনা। তো এটা হচ্ছে ফেরত সংকেত। আশা করি বুঝতে পারিস, যদি না পড়ো আমাকে আবার জানাও। এই যে এখান থেকে পড়ে নিবা, এই যে নিয়ম নীতি এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এগুলো দেখে নিবা, যদি সমস্যা আমাকে আবার জিজ্ঞাসা করবো। একটা উদাহরণ কিন্তু সুন্দর উদাহরণ দিছে যে নিয়ম নীতি, যে একজন ফ্রান্স নাগরিক ও একজন জাপান নাগরিকের মধ্যে কথোপকথন হইতেছে, একে অপরকে কথা বোঝানোর বুঝতে পারে না, কারণ কি, অর্থাৎ কমিউনিটি হবে না, কারণ ওর মাঝখানে একজন আরেকজনকে বুঝতে পারছে না। এই জন্য কিছু রুলস কিংবা কিছু নিয়ম নীতি অ্যাড করে দিতে হবে। প্রোটোকল ছাড়া কিন্তু দুটি ডিভাইস কিন্তু কানেক্টেড হতে পারে না, এটা বলে দিচ্ছে নিয়ম নীতি। কারণ তুমি কম্পিউটার ব্যবহার করছো ডিজিটাল সিগন্যাল, আর তুমি যে ডাটাটা ব্যবহার করছো মোবাইলে সেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল টেলিকমিউনিকেশন থেকে। এখন অবশ্যই সেখানে কোনো নিয়ম নীতি অ্যাড করা না থাকে হবে না, মানে রুলস আছে কিছু, এই রুলসের বাইরে সে কাজ করতে পারবে না, এক কথা মনে রাখো এটা। আচ্ছা, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবা। তারপর সাধারণ যে ব্লক ডায়াগ্রাম, এটা কিন্তু প্রশ্ন কিন্তু দুইটা রচনামূলক অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট। টেলিকমিউনিকেশন মৌলিক উপাদান বেসিক মানে শুধু টেলিকমিউনিকেশন, এটা প্রশ্ন কিন্তু ঘুরায় যেতে পারো। আর একটা সাধারণ ব্লক ডায়াগ্রাম টেলিকমিউনিকেশন সিস্টেম, এই দুটো কিন্তু আলাদা। সাধারণ কিন্তু একদম কমিউনিকেশন যেটা বলতেছে, আমি এটা বুঝাই, একদম সেম আগের মতনই, কিছু এখানে কিছু অ্যাড করা আছে। কোনো ডাটা এক স্থান থেকে অন্য স্থানে কিংবা ডিভাইস থেকে অন্য ডিভাইস স্থানান্তর করার, কিংবা একজনের ডাটা সবার ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে সবার কাছে সরিয়ে দেওয়া, এক এই নিকট স্থানান্তর করাকে প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন বলা হয়। ডেস্টিনেশন, আচ্ছা, ডাটা কমিউনিকেশন অনেক সময় কম্পিউটার কমিউনিকেশন বলা হয়, কারণ বর্তমান অধিকাংশ তথ্যই কিন্তু কম্পিউটার থেকে কম্পিউটার কিংবা কম্পিউটার থেকে টার্মিনালের মধ্যে সময়ের মধ্যে ট্রান্সমিট করা হয়।
ঠিক আছে, যে বর্তমান কিন্তু এটা কিন্তু বেশি ব্যবহার করা হয় বহু দেশে। আচ্ছা, একটি সাধারণ কমিউনিকেশনে ব্লক ডায়াগ্রাম দেওয়া হলো। এখানে মেসেজ অ্যান্ড সিগন্যাল সেম একই রকম আগের মতো, যে মেসেজ কি বার্তা বা সিগন্যাল সেটা বলতেছে। মানে কিছু আগের সাথে মিল আছে, কিন্তু টোটালি কিছু একসাথে কিছু অ্যাড করা আছে। ঠিক আছে, কিন্তু আমি বোঝাচ্ছি এখানে। ইনফরমেশন সোর্স কোথা থেকে শুরু হচ্ছে মেসেজটা? আগে ছিল কি সেন্ডার, আগে ছিল কি যে এখানে সেন্ডার, আর হচ্ছে কি সোর্স, প্রেরক যে কি পাঠাচ্ছে। ঠিক আছে, ওই সেম আগের মতন ইনফরমেশন সোর্স। যখন লিখবা খাতাতে তখন এইভাবে দিলেও সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। যে খাতা দেখবে সে বুঝতে পারবে, সমস্যা নাই। আর ট্রান্সমিটার, যে তুমি কোথা থেকে পাঠাচ্ছ, ট্রান্সমিটার। আর আছে ট্রান্সমিশন চ্যানেল। ট্রান্সমিশন চ্যানেল মানে ট্রান্সমিটার মানে কোন কোন যন্ত্রের মাধ্যমে পাঠাতে পারো, কিংবা দেখা যাচ্ছে সেটা হতে পারে কোনো কম্পিউটার, ল্যাপটপ, যে তুমি ডাটা পাঠাচ্ছ। তারপর ট্রান্সমিশন চ্যানেল কোন মিটার, কোনটার মাধ্যমে পাঠাচ্ছ। ঠিক আছে। আর আছে রিসিভার, যে যে আগে সেটা কি রিসিভ করতেছে। আর ডেস্টিনেশন মানে সবার মধ্যে সেটা ছড়িয়ে দাও। আমি এখানে পড়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। এই যে আমি একটু তারপর হালকার উপর দিয়ে চলে যাই। কমিউনিটি করার জন্য আগে সবার যেটা দরকার সেটা হচ্ছে মেসেজ, তুমি কি পাঠাবা। নেটওয়ার্কের প্রথম কথাই আসে যেটি তুমি কি রিসোর্স শেয়ার করবা। রিসোর্স করার শেয়ার প্রক্রিয়াকে কিন্তু নেটওয়ার্কিং বলে। সে ঠিক তাই বলছে, আগে প্রথমে দেখ কি তুমি পাঠাচ্ছ মেসেজ। এবার মেসেজ তো এসে কি হচ্ছে, ডাটা মেসেজ বলে। এটি হতে পারে সাউন্ড, টেক্সট, নাম্বার, পিকচার, ইমেজ, এগুলো কিন্তু সব কিছু এখানে আছে, কম্বিনেশন। আচ্ছা, এর কিছু অপরদিকে মেসেজকে ইলেকট্রনিক্স আকারে রিপ্রেজেন্টেশনকে সিগন্যাল বলছে। তুমি যে যে মেসেজটা পাঠাচ্ছ সেটা ইলেকট্রনিক্স আকারে। তুমি যে ফটোটা পাঠায় যা, এই ফটোটা কিন্তু অনেক প্রসেস হয়ে যাচ্ছে। কারণ ফটোটা কম্পিউটার 0 আর 1 ছাড়া বুঝে না, তোমরা জানো। ডিজিটাল ডিজিটাল ডিভাইস যেগুলো আছে সব 0 আর 1 ছাড়া, বাইনারি ছাড়া বুঝে না। তো এখন এই 0 আর 1 কিন্তু করার জন্য কি আগে প্রথমে ইলেকট্রনিক্স আকারে সেটা যাবে, যাওয়ার পরে সেখানে তোমার ওই মডুলেশন ডিমডুলেশন, তোমরা আমি যাবো ওইখানে, ওখানে যাই সেটা কি কনভার্ট হয়ে যাচ্ছে। হইতে হবে, কারণ তুমি কম্পিউটার দেখতে পাচ্ছ, তারা কিন্তু দেখতে পাবে না। আচ্ছা, একে পর্যন্ত কারো সমস্যা আছে? প্রশ্ন করতে পারো, আমাকে জানাও। আচ্ছা, একটু শব্দ হচ্ছে, নয়েজ আসতেছে। কারো প্রশ্ন থেকে আমাকে প্রশ্ন করতে পারো। সবাই বুঝতে পারছো? আশিক, নোমান? আচ্ছা, 1 মিনিট ধরো দেখি। জি বুঝলাম তো ভাই, কিন্তু কে জানে কি বাড়তেছে মনে হইতেছে। বাসার পাশে একটু কাজ করতেছে, বুঝছো, এই জন্য একটু শব্দ আসতেছে। সরি, বুঝছো, বাসার পাশে কাজ করতেছে তো নয়েজ আসছে, সবারই কম বেশি আসতেছে, কিছু করার না, সরি। এখন এভাবে ক্লাসটা আমাকে নিতে হবে, বুঝছো, কারণ সম্ভব না। সমস্যা নাই ভাইয়া। প্রশ্ন কারো আছে? দুর্জয়, নোমান, তারপর হচ্ছে ওই বাবুল, এই সরি ওই রোহান, ওয়া- তারপর হচ্ছে ওয়াইজিৎ, কি যেন নাম ভুলে গেলাম, ওয়াইফিদ। প্রশ্ন থাকলে করবা ভাই, তাহলে আমি চলে গেলাম। এইখানে সেম ইনফরমেশন সোর্স, যে বিদ্যমান কমিউনিকেশন সিস্টেম মেসেজকে বহন করে। এই মেসেজটি আসলে তোমার কোথা থেকে শুরু হইতেছে, সোর্স, মানে সব কিছু এখানে তোমরা পড়ে দেখবা। পড়ে দেখার পর যদি না বুঝতে পারো আমাকে জানাবা। কোন একটি মেসেজ কোন মধ্যে ইনফরমেশন পরিমাণকে বলা হয় সেটি বিট বা ডিবিটস বা ট্রি ট্রিবিটস। মানে তোমার যে একটা যে মাপ আছে, যে পরিমাপ, যে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ এটা কিন্তু মেগাবিট হয় না, বলুন অনেক বিট, তারপর হচ্ছে মেগাবিট, তারপর হচ্ছে টেরাবিট, এরকম অনেক ভাগ মানে পরিমাপ করা হয়, যেটাকে বলছে আর কি। আর ট্রান্সমিটার, যে সাধারণত সোর্স সিস্টেম দ্বারা ইনফরমেশন জেনারেট করে, কিন্তু সোর্স সিস্টেম নিজেকে মেসেজকে সরাসরি ট্রান্সমিট করতে পারে না। ট্রান্সমিট করাকে ট্রান্সফার বা ইনকোড করে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সেটিকে তৈরি করে। আমি বললাম না যে ট্রান্সমিটার আছে তোমাকে পাঠাইতেছে এই ডাটাটা এখন তুমি ইলেকট্রোম্যাগনেটিক হিসেবে পাঠাবা, নাকি তুমি কোন পাঠাবা, ফরম্যাটে পাঠাবা, সেটা হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সমিটার, সেটা বলতেছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে কি তুমি একটা মেসেজ কি সোর্স, ইনফরমেশন সোর্স, তারপর ট্রান্সমিটার, তারপর ট্রান্সমিশন চ্যানেল, যে কোন মাধ্যম দিয়ে যাইতেছে, সেম আগেরটার মতো। তারপর কি রিসিভার, যে রিসিভ করতেছে, আর আউটপুট সেটা দেখাইতেছে, যে ওই তোমার আউটপুট কি এটা কি দেখা বোঝা যাচ্ছে না। তো এই আউটপুটের মাধ্যমে সেটা দেখাচ্ছে সিগন্যালটাকে। এটা গেল। এটা কি ভাইয়া ফিডব্যাক দিবে না? না, এটা ফিডব্যাক দিবে না বলতেছে, এখানে নাই, ফিডব্যাক দিবে না।
এটা সাধারণ একটা কমিউনিকেশন সিস্টেম বলতেছে, ঠিক আছে? তারপরে তোমরা দেখবা। আচ্ছা, এটা চ্যানেল, ট্রান্সমিশন চ্যানেল, যে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় সেইভাবে ট্রান্সমিশন চ্যানেল। তার যুক্ত হতে পারে, তার বিহীনও হতে পারে, বা স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে। তোমরা স্যাটেলাইট সম্পর্কে অনেকে জানিস। স্যাটেলাইট কিন্তু কি জন্য ব্যবহার হয়? স্যাটেলাইট ব্যবহার করা হয় এই জন্য যেখানে তার যাইতে পারে না, যেখানে অপটিক্যাল ফাইবার লাইন যাইতে পারে না, যেটা হচ্ছে পাহাড় দুর্যোগ এলাকা, যেখানে কোনো ইন্টারনেট যায় না, সেখানে কিন্তু স্যাটেলাইট ব্যবহার করা হয়। কারণ ওখানে তারটার যাইতে পারে না বিধায় উপর থেকে, মানে তোমার যেটা আকাশে কিংবা মহাশূন্য আকাশ যেটা বলা হয়, ওখান থেকে তোমার কমিউনিকেশন করা হয়, সেই স্যাটেলাইট বলতেছে। সেটা কিন্তু একটা কি ট্রান্সমিশন চ্যানেল বা একটা মাধ্যম হিসেবে তো যাইতেছে। তারপর সে রিসিভার, সে কি রিসিভ করতেছে, এগুলো কি সব তোমরা একটু পড়ে পড়ে দেখবা। আমার কথা কি জানো, আমি যদি সব বলে দিই, মানে আমি যদি মুখস্থ বলে দিই, তাহলে আমার মুখস্থ হয়ে যাবে, তোমাদের হবে না, সেদিন তোমাদের একটু পড়বা, বুঝছো? তারপর হচ্ছে কি ডেস্টিনেশন, যে রিসিভার আনকামিং ইনফরমেশনকে ডিসপ্লে করায়। ডেস্টিনেশন যেটা তুমি পাঠাবো, লাউড স্পিকার হতে পারে, টেলিভিশন, পিকচার, মানে তুমি যে পাঠাগাটা, সেই মেসেজটা কি ধরনের মেসেজ হতে পারে সেটা এখানে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা আছে, এটা তোমার একটু ভালোভাবে বুঝায় আমি। এটা যে উপরে যে আমরা যে এতক্ষণ ধরে পড়লাম, এইটার ঠিক সেই ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম অফ ডাটা কমিউনিকেশন সিস্টেম। আমরা যেটা কি উপরে যেটা পড়লাম, ডিটিই, তোমার ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। এটার কাজ হচ্ছে যে তোমার যে ডাটাটা তুমি পালা, এইটা এক মাধ্যম দিয়ে, মানে এই যে এখানে কিন্তু, এখানে কয়টা পড়ছে আমাদের অপশন, এখানে 3 3 6টা, এখানে কিন্তু 6টা দেওয়া না, এখানে 2টার মাধ্যম দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছে। সে কি বলছে দেখো, প্রথম আছে পয়েন্ট এ তে টার্মিনাল উপাদান ডিটি আছে, এবং পয়েন্ট এ তে ডাটা এর সাথে ডাটা কম্বিনেশন উপাদান ডিসিই। ডিসিই তোমার পুনরূপ হচ্ছে, এখানে আমি সব দিয়ে রাখছি, ডাটা সার্কিট টার্মিনাল ইকুইপমেন্ট। এই সার্কিটের কাজ আছে এগুলা। এই সার্কিটের কাজ হলো যে তোমার যে আহ, এই ডাটা যে কোন ফরম্যাটে কিভাবে যাবে এগুলো, তোমার ওই কি বলবো, এটা যে মডুলেশন ডিমডুলেশন, এগুলো সামনে আমি তোমাদের বুঝাবো। এগুলো কাজ হচ্ছে এগুলা। এগুলো কিন্তু তোমার এখানে একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার ধরতে পারো, যে ডাটাটা তারা কিভাবে যাইতেছে, এটা শর্ট ফর্মে বুঝাইছে কিন্তু একদম ছোট্ট হবে। এটা তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে যে এখানে ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে ডিটি হিসেবে কম্পিউটার বা কম্পিউটার টার্মিনাল, এবং ডিসি হিসেবে দেখা যাচ্ছে কম্পিউটার সিগন্যাল, যেমন মডেম। আমি কিন্তু বলেছি মডেম, কারণ এটি তুমি তো কম্পিউটার, আর এটা ধরতে পারো তুমি মডেম তোমার। কারণ সে তুমি যে মডেমের কাজ কি, মডেমের কাজ হচ্ছে যে আমরা যে টেলিফোন লাইন, যে মোবাইল, মডেম, এগুলো ইন্টারনেট ব্যবহার করছি, এগুলো কিন্তু টেলিফোন লাইন সব অ্যানালগ সিগন্যাল। আমি সিগন্যালে আসবো, ওই জায়গাতে বুঝাবো। তো এই সিগন্যালকে যখন কম্পিউটার তো ডিজিটাল সিগন্যাল ছাড়া বুঝে না, তো এখানে কিন্তু একটা মডুলেটর ব্যবহার করা হয়, যে ওই সিগন্যাল যখনই আসবে সে কনভার্ট করে দেবে, যে কারণ ডিজিটাল সিগন্যাল ছাড়া তো ল্যাপটপ বুঝতে পারবে না। কথা বুঝতে পারছো? এই জন্য এই ডিসি সার্কিটটা এটা ব্যবহার করা হয়। আচ্ছা, হাতিসুর তুমি মেসেজ পাঠাইছো, আমাকে প্রশ্ন করো হাতিসুর, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এটা তোমার ছবি পাঠাইছো দেখছি, তুমি প্রশ্ন করো ভাই, আমাকে প্রশ্ন করো, সমস্যা নাই। তো এগুলো তোমরা পড়বা। আর এখানে আমি একটা বলি, বই কিন্তু পৃষ্ঠা 17, আর এখানে আমি 18 নম্বর পৃষ্ঠাটা পাই না, এটা একবারে 19 নম্বর চলে যাচ্ছে, মানে এক পৃষ্ঠার গ্যাপ, বুঝছো? তো এই জন্য আমি এটা তো বুঝাচ্ছি, কিন্তু তারপরে তোমরা ওই পৃষ্ঠাটা হয়তো বা যারা দিছে তাদের থেকে আমি ঠিক 18 করে নিবো না। পৃষ্ঠা ছবিটা কেউ পাঠাও এখন, তো এখন সবাই ধরো, বই আছে। আচ্ছা হ্যাঁ, একজনে পাঠাও দেখে খুব ভালো হয় অবশ্য, যদি বই থাকে তোমরা পাঠিয়ে দিতে পারো। আমার সামনে তো ল্যাপটপ নেই, না আমি পাঠাই দিতাম। আচ্ছা, সবকটা আমি, ছবি তো ভাইয়া দেওয়া হয়েছে, বাট 18 নম্বর পৃষ্ঠা দেয়নি কেন? আচ্ছা ওইটা হয়তো বা নেটওয়ার্কের মিস্টেক কোনো কারণ গেছে, থাকতে পারে। অসুবিধা আচ্ছা নাই, আমি তোমাকে কিন্তু বলি, এখন কেউ আচ্ছা, 18 নম্বর পাঠাও। আচ্ছা আমি আচ্ছা শুনো, দিতেছি ই করো, এক্ষুনি। জি। তুমি করো ওই বই, এখন এটা থাকে টপিক, আমি যে যেগুলো বাকি আছে এগুলো আমি কালকে আবার দেখাতেছি, যদি এখন যদি সম্ভব হয় দেওয়া, সমস্যা নাই। সমস্যা না, আমার 2 মিনিট লাগবে, আমি দিতেছি। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের বলি যে যেই বই যে পৃষ্ঠাগুলো আছে সেখানে ওয়েভলেন্থ আছে, তারপর হচ্ছে তোমার আরো কিছু কিছু অ্যাম্পলিটিউড আছে, অনেক এগুলো অপশনগুলো, এই টপিকসগুলো আছে। তো তার আগে আমি বলি যেটা, যে সিগন্যাল কি, এটা হচ্ছে তোমার বলতে পারো যে একটা ভোল্টেজ, পরিবর্তনশীল একটা ভোল্টেজ। তো অনেক ধরনের সিগন্যাল আছে।
ডিজিটাল, তারপর হচ্ছে অ্যানালগ, তারপর বলতে পারো যে ওই স্যাটেলাইটের ক্ষেত্রে তোমার মাইক্রোওয়েভ, স্যাটেলাইট সিগন্যাল, বিভিন্ন রকম সিগন্যাল আছে। তো এই সিগন্যালের একটাই টার্ম, মানে যেটা বেসিক, যেটা মনে রাখতে তোমাদের জন্য অনেক ভালো হবে, যে কমিউনিকেশন করার ক্ষেত্রে সিগন্যাল না ছাড়া কিন্তু সম্ভব না। তুমি যে মেসেজটা পাঠাইলা, এই মেসেজটা তো সিগন্যাল কনভার্ট হবে, হয়তো সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হতে পারে, সেটা হতে পারে ডিজিটাল সিগন্যাল, অনেকভাবে কনভার্ট হবে। আচ্ছা, তো এইখানে তোমার হচ্ছে সিগন্যাল, যে এই আমি একটু আগে আঁকাই দেখি সিগন্যালটা, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল ডিজিটাল সিগন্যালটা আঁকাই দেখাই তোমাদের একটু, তাই তোমাদের সুবিধা হবে। তোমরা বইও ঠিক এভাবে পাবা। তো অ্যানালগ সিগন্যাল কিন্তু এভাবে তোমরা উঠানামা করে, এভাবে দেখবা, এভাবে যাইতে থাকবে, ঠিক আছে। আর ডিজিটাল সিগন্যাল কিভাবে যাবে, ডিজিটাল সিগন্যাল যেটা বলা হয় সেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ওয়েভ, যেটাকে বলা হয় এই যে মানে তোমার হচ্ছে এই যে এরকম, এই যে স্কোয়ার আকারে, এই যে এরকম, এরকম ভাবে যাইতে থাকবে, তাই না, এরকম ভাবে যাইতেই থাকবে তোমরা, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল যেটাকে বলে। আর একটি এই যে উঠানামা করতেছে, উঠানামার ইকে বলা হচ্ছে ওয়েভ বলা হয়, যে এই যে একটা উঠানামা করতেছে না, এই উঠানামার একটা প্যাচকে বলা হচ্ছে ওয়েভ। একটা ওয়েভ, ওয়েভ ফর্মকে দুইভাবে দেখানো হয়, একটা হচ্ছে ডিজিটাল ওয়েভ ফর্ম, আর একটা হচ্ছে কি অ্যানালগ। এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে। আমি শর্ট ফর্ম দিলাম এ, আর এটা হচ্ছে ডি। আমার কাছে তোমার খাতা কলম না, তোমাদের এভাবে করে দেখাবো। তো কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। আর এই যে সিগন্যাল যে পাঠাচ্ছে, এর তোমার হচ্ছে আহ, কতটুকু গতি কিংবা কতটুকু কি, এটা পরিমাপ করা হয় তোমার হচ্ছে হার্টজ হিসেবে, একটা মাপ হিসেবে। তোমরা যখন যে কোনো একটা কম্পিউটার কিনো কিংবা তোমরা একটা মোটরসাইকেল কিনো, সর্বপ্রথমে কি দেখো যে সে আমার 1 লিটারে কতটুকু যাবে, তাই না, তার কিন্তু একটা পরিমাপ আছে। তো এই সিগন্যালের ক্ষেত্রেও ঠিক একই রকম তাই। আর এই যে ওয়েভ, এই যে ওয়েভ, এটা কিন্তু আমি বলছি যে প্যাচ, এই যে এগুলোকে সব বলা হচ্ছে একটা ওয়েভ। তো এই ওই ওয়েভের তোমার সর্বোচ্চ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বলা হয় এখানে। আমি তোমাদের হচ্ছে কি বলবো, আমার হাতে জায়গা তো ভালো না অ্যামপ্লিটিউড, আমি এপি দিয়ে দিলাম, এএমপি, আর এই যে এএমপি, ঠিক আছে, এএমপি। এটা হচ্ছে সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, এই সর্বোচ্চ সর্বনিম্ন কে বলা হচ্ছে তোমার হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বলা হয়। তো অ্যামপ্লিটিউড যত বেশি হবে, তত তোমার কি, তোমার সিগন্যালের সিগন্যালের যে গতি সেটা তত বেশি হবে, সিগন্যাল তত শক্তিশালী হবে, ঠিক আছে। এই যে এই যে এইটা যে মাপা হয়, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের সাথে সাথে মাপা হয়। আর আর এই যে সিগন্যাল যে প্রতি সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি করতে পারছে, এই কতগুলো ওয়েভ তৈরি করতে পারছে তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা কি আর মানে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই একটু বুঝি নাই, সমস্যা নেই, না বুঝে থাকলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। আমি আবারও বলতেছি, কমিউনিকেশন করার ক্ষেত্রে সিগন্যাল না ছাড়া কখনো কমিউনিকেশন করতে পারবে না, মানে যে তুমি যে ডাটাটা পাঠাতেছো সেটা আগে সর্বপ্রথম সিগন্যালে কনভার্ট হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বর্ষা ধন্যবাদ। তো তো এই সিগন্যাল যে পাঠাবা, এটা কিন্তু আমি বারবার বলতেছি, সেটা হয়তো বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কিংবা তোমার হচ্ছে ওয়েভ কিংবা তোমার বিভিন্ন সিগন্যালে রূপান্তর হবে, ঠিক আছে। আর এই যে সিগন্যাল হচ্ছে ফ্রিকোয়েন্সিটা তোমার, ভাই একবার বলেন। আচ্ছা ফ্রিকোয়েন্সি আমি বোঝাচ্ছি আরেকবার। আচ্ছা ফ্রিকোয়েন্সি আমি আরেকবার মনে তোমাদের ভালোভাবে বুঝাই আরেকবার। তোমরা যখন ফোনে কথা বলো, ঠিক আছে, আশিক তুমি বুঝো, যখন ফোনে কথা বলো তখন দেখবা কিন্তু অনেক সময় কাইটে যায়, তখন আমরা কি বলি, সিগন্যাল পাইতেছে না বন্ধু, সিগন্যাল নাই, নেটওয়ার্ক নাই, আমি কথা বলতে পারছি না কিংবা ডাটা ইউজ করতে পারছি না। তার কারণটা কি? কারণ সিগন্যাল যে তোমার যে অত দূর আসবে হয়তো বা কোনো কারণে বাধাগ্রস্ত বাধা হয়েছে, তার পায়। ফলে হ্যাঁ বাধা পাইছে, তার জন্য কিন্তু হয় নাই। এখন তুমি যে মোবাইলে যেটা কথা বলতেছো, টেলিফোন লাইন সবসময় মনে রাখবা, টেলিফোন লাইন বাংলাদেশে কিংবা পৃথিবীর যে কোনো জায়গা, টেলিফোন লাইন সবসময় অ্যানালগ সিগন্যাল ব্যবহার করায়। তো অ্যানালগ সিগন্যাল এ দুইটা আসার আগে আমি তোমাকে বলি যে আহ, যে ওই যে এটা কিন্তু ওয়েব ফর্ম, এটা কিন্তু আমি বলতেছি যে এটা হচ্ছে সাইন ওয়েভ বলা হয়। তো এই ওয়েব ফর্মকে তোমার কে কি বলছে, যে ওয়েব ফর্ম মানে এই প্যাচকেই বলা হচ্ছে যে উঠানামা করছে, এটা ভোল্টেজ কিন্তু উঠানামা করতেছে, উঠানামার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি ওয়েব বলা হচ্ছে, যে প্যাচকে বলা হয়, হুম। যে প্যাচ ওয়েব বলা হয়। এই ওয়েবের হারকে বলা হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি। তোমার মনে করো ওয়েব বা সিগন্যালের যে হারকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। সে ফ্রিকোয়েন্সি হতে পারে তোমার হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি হতে পারে, ডিজিটাল ফ্রিকোয়েন্সি হতে পারে। ফ্রিকোয়েন্সি আর সিগন্যাল কিন্তু তোমার সেম, ঠিক আছে। তা আমি জি ভাই। ওই বইয়ের টপিকসে
চলে যায়। আমি কিন্তু আচ্ছা, বাপ্পি কি বলো, তুমি প্রশ্ন করো, সমস্যা নাই। আচ্ছা, ছবি তুলে দিচ্ছ, বাপ্পি প্রশ্ন করতে পারে, সমস্যা নাই, আমি যে চলে গেলাম এখানে। তো এখানে দেখো, আমি কিন্তু, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো অনেক ভালো। তো এখানে কি বলছে দেখো, ফ্রিকোয়েন্সি, কোন ওয়েভের 1 সেকেন্ড মোট পিরিয়ড সংখ্যাকে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। এখন এই যে ওয়েভ, 1 সেকেন্ডে মোট একটু জুম পিরিয়ড। করেন। আচ্ছা, জুম করবে তাই না? আচ্ছা, এখানে আমি তো জুম করার অপশন পাচ্ছি না, আমি ছবিটাকে সেভ করে নিই, সেভ করে নিয়ে তোমাদের আমি ইমেজটা বড় আকারে করে দেখালে ভালো হবে এখান থেকে। আচ্ছা, ডেস্কটপে আমি এটা সেভ করে নিলাম। আচ্ছা, এবার তোমাদের আমি দেখাবো ওখান থেকে। সেভ হয়েছে, সেভ তো হয়েছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে জুম করি, এই যে, এই যে ফ্রিকোয়েন্সি কি বলছে দেখো, যে কোনো ওয়েভের 1 সেকেন্ডে মোট পিরিয়ড সংখ্যা। যা আমি কি বলছি, যে এই যে আমি যে আঁকাইছি, যে একটা কিন্তু পিরিয়ড হিসেবে বলা আছে, যে এইটা একটা, এই যে এটা একটা, মানে এই যে এটা সম্পূর্ণ কিন্তু একটা পিরিয়ড। বুঝতে পারছো, যে সম্পূর্ণ সে পিরিয়ড সংখ্যার হারকে তোমার কি বলছে, যে ফ্রিকোয়েন্সি। ওই ওয়েভের, ওই ওয়েভ মানে কি, ওই যে তুমি যে কাজটা করছো ওই ওয়েভ, সে ওয়েভ হতে পারে, দেখা যাচ্ছে অ্যানালগ, ডিজিটাল হইতে পারে, তাকে বলছে কি ফ্রিকোয়েন্সি। মিউট মানে আচ্ছা, ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা কি হার্টস দিয়ে, এখানে সম্পর্কে সংক্ষেপে কি বলছে? স্পিকার তো আমার off আছে। আচ্ছা, এই মিউট করে রাখো, বুঝছো যা। সাউন্ড আসছে কিন্তু মানে ভিডিওটা আসছে না। আচ্ছা, কার কার সমস্যা বলো। ঠিক আছে। আচ্ছা, যদি সমস্যা হয় আমাকে জানাবো, মেসেজ আছে। আচ্ছা, সমস্যা হয় আমাকে জানাবো ভাই, প্রবলেম নাই। আমি দরকার মিউট করে রাখো, যদি সমস্যা হয়, কোনো নেটওয়ার্কে প্রবলেম না স্যার, আমার এখানে ওয়াইফাই খুব ভালো, এখানে আমি নিচ্ছি পাশে আমার এক চাচার, অনেক ভালো, আমার এখান থেকে কোনো সমস্যা নাই, তোমাদের ওখান থেকে। হ্যাঁ, আমি কি করবো সেটা দেখতে পাচ্ছি না তো আমি। তুমি লিখে দিতে তো দেখতে পাচ্ছি না, আমি ফির বাইরে গেলে আমি আবার লিখতে পারবো না, ইয়ে করতে পারবো না, ঢুকতে পারবো না। তুমি কেটে আমি দিয়ে আবার পাচ্ছি এখন, ঢুকো বুঝলি? প্রথমেতে। ভাই গো টু কলে যান, আপনারটা মিউট হয়ে গিয়েছে। সেটাই তো বলতেছি, ভাইয়া নিজেকে মিউট করে ফেলছে। গো টু কলে যান ভাই। না, সরি ভাই, আমি তো খেয়াল করিনি, এত সুন্দর আমি রেকর্ডিং করতেছিলাম। আচ্ছা, তো কতদূর পর্যন্ত আমি গেছি? দূর, শুনতে পাচ্ছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সরি, আমি আসলে, ভাইয়া ফ্রিকোয়েন্সি বুঝাইতেছিলেন। আচ্ছা ফ্রিকোয়েন্সিটা বোঝাচ্ছিলাম, আমি আবারও বলছি। এত এটা এটা তো এত এখানে তো শুনতে পারছো নাকি, এতটুকু এখানে শুনতে পারো নি? হ্যাঁ হ্যাঁ, এতটুকু শুনতে আচ্ছা পারছি। আচ্ছা, সবই শুনতে শুনছি পারছো। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিকোয়েন্সি এখানে বলেছি। ফ্রিকোয়েন্সি কি বলছে, কোন ওয়েভের 1 সেকেন্ডে মোট পিরিয়ড সংখ্যাকে ওয়েভের ফ্রিকোয়েন্সি বলছে, তাই না? তো তুমি এ ওয়েভ, এই ওয়েভটা কি, এই ওয়েভটা আমি বলছি যে আগে, যে এই যে উঠানামা করতেছে, এই যে প্যাচ যেটাকে বলা হচ্ছে ওয়েভ, ঠিক আছে, যে এই ওয়েভের মোট সংখ্যক কিংবা ওই পিরিয়ডের মোট সংখ্যক, সেটাকে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বলছে। তুমি তোমার মতো করে দেখতে পারো, সমস্যা নাই। আর ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা কি হার্টস দিয়ে, যেরকম তোমরা কি আহ, ওই বাইনারি, 0 আর 1 কে কিভাবে প্রকাশ করো, বাইনারি, ঠিক এরকম এটাকেও কি ফ্রিকোয়েন্সিকে হার্টস বলে প্রকাশ করতেছে। ঠিক আছে, এখন এই যে কি তৃতীয় সাহায্যে সেই ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে, আর এখানে কি, এখন ফ্রিকোয়েন্সি বার করা কিন্তু কি একটা সূত্রও আছে। এই সূত্রটা তোমরা ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, যদি পরীক্ষায় আমাদের নামাতে আসে না, তারপরে তোমরা একটু টাচ দিয়ে রাখবা, যে নাম্বার অফ সাইকেল, কতটা সাইকেল যাচ্ছে, ঠিক আছে, কতটা সাইকেল যাচ্ছে, আর ইউনিট টাইম, যে কতটুকু টাইম যাচ্ছে। প্রশ্ন যখন করবে না, তখন কিন্তু সব দেওয়া থাকবে, যে নাম্বার অফ সাইকেল এতটা গিয়েছে, আর ইউনিট টাইম, যে কতটুকু টাইম লাগছে, তখন এই ভাগ দিলে ফ্রিকোয়েন্সি তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু সব দেওয়া আছে, তোমরা এগুলো কিন্তু দেখে নিবা। আমার কিন্তু যদি সমস্যা হয় জানাবা। আচ্ছা, ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কি বলতেছে দেখো, একটি ওয়েভের যে দূরত্ব অতিক্রম করে একটি সাইকেল উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে কি ওয়েভলেন্থ। এখন বলা যায় সাইকেল ভাই, তোমাদের যে একটা, আমি একটা অ্যানালগ সিগন্যাল রাখা, এটা এই যে
ঠিক আছে? একটা প্রশ্ন ছিল। বুঝি না, বলো, প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন করো বাপ্পি নাকি? বলো বলো, শুনতে পাই না আমি। আচ্ছা, তুমি দেখো মেসেজ, এই টেক্সটে তুমি রেখে দিতে পারো ভাই, ওই টপিক কিংবা ছবি তুলো, কিংবা ওই টপিকটা লিখে দাও, সমস্যা নেই। আর সেখানে মেসেঞ্জারও হয়তো বা তারা তোমরা টেক্সট করতেছো মনে হয়। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চলে যাই, বুঝছো এখানে। তো ওয়েবলেন্থ আমি যেটা আঁকাইছি যে এই যে তোমার যে একটা সম্পূর্ণ একটা একটা সাইকেল উৎপন্ন হয়েছে, সাইকেলের এই পিক বলা আছে, পিক মানে যেটা কি টপ, মাথা বলা হয়। এই মাথার যে দূরত্ব, একে বলা আছে কি তোমার ওয়েবলেন্থ, ঠিক আছে। এই যে এখানে বলা আছে তোমার হচ্ছে কি ওয়েবলেন্থ। তোমাদের বইয়ে কিন্তু ঠিক তাই বলতেছে, দেখো ওয়েবলেন্থ, যে পরপর সাইকেলের পিক এর দূরত্বকে ওয়েবলেন্থ বলা হয়। এখানে হয়তো ছবি কাটে গেছে, কিন্তু আমার এখনো মুখস্থ আছে। এখানে কিন্তু দেখাই দিছে যে দূরত্বটা, ঠিক আছে। এই যে এটা দেওয়া আছে, এটা ল্যামডা দিয়ে সেটাকে প্রকাশ করা হয় কিন্তু। তাহলে কিন্তু শেষ তোমাদের এই 18 পৃষ্ঠা। আমি কাইটে দিলাম। এখানে প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া, প্রশ্ন করতে পারো। যদি কারো বুঝতে সমস্যা আছে ভাই, হাদিসুর সমস্যা হলে আমাকে জানাও। আশিক সমস্যা হলে জানাও, যে ভাই এটা এই টপিকটা একটু বোঝা যায় না, আমার সমস্যা নাই। আর তোমাদের রুটিনটা আমি এখানে লিখে দিয়েছি, আমি এখানে টাকা দিয়েছি শনিবার সোমবার বৃহস্পতিবার 11টা থেকে প্রতিদিন, মানে 11টা থেকে, ঠিক আছে। শনিবার সোমবার বৃহস্পতিবার 11টা থেকে সকাল, রাত না, এখানে সকাল লিখে দে, সকাল 11টা থেকে, ঠিক আছে। একদিন আচ্ছা, পর পর, শনি সোম বৃহস্পতি। এখন যদি তোমরা মনে করো যে প্রতিদিন করার চেষ্টা আমি করব, কিন্তু কিন্তু একটা বিষয় কি, আহ, এখানে একটা গ্যাপ দিলেও কিন্তু একটা সমস্যা আছে, যে তোমরা কি করবা না করবা। তার আগে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো, যে তোমরা অতদূর করেছো কি না কি, আমি জানার চেষ্টা করব। আর যদি হয় আমি প্রতিদিন নেওয়ার চেষ্টা করবো, বুঝছো। কারণ আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু কাজ কর্ম আছে, বুঝছো। হুম। আর অন্য তো ভাইয়ারা ক্লাস নেওয়ার কথা বলছিল, আপনি কি এই সাবজেক্টে একটাই নেবেন? আমি এটা একটা সম্পূর্ণ শেষ করার চিন্তা ভাবনা করছি, কারণ যেহেতু আমি নেটওয়ার্কিং আছি, আর বাদ বাকি যেটা আছে কম্পিউটার পেরিফেরালস, আমি সবাই বলতেছি তোমরা যদি যত দ্রুত বইটা আমাকে দিতে পারবা। এখন আমি যদি বুঝি যে সাপোজ আমি এখন তোমাদের দেখাচ্ছি যে বই বাদেও ভাই ক্লাস নেওয়া যায়, অনেকে অনেকে বলতে পারে যে ভাই হ্যাঁ বই বাদে ক্লাস আমি নিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু তোমরা যে যারা আছো, তোমাদের বুঝতে কষ্ট হবে, আর আমার প্রশ্ন করে পাগল করে দেবা ভাই, যে আসলে এই জিনিসটা কেমন কি, আমি সিলেবাস বার করে তোমাদের দেখাচ্ছি যে আসলে বই বাদেও কিন্তু ভার্সিটিতে হয়। আমাদের পলিটেকনিকের সিস্টেম কি, ওই স্যাররা বই ধরে বোঝায়, আমরা কিন্তু বই ধরে পড়ে আইছি। আর ভার্সিটিতে শিট দিয়ে দেয়, যে ডাটা কমিউনিকেশন, তোমরা যে এতক্ষণ পরে বুঝায় যে আন্ডারস্ট্যান্ডিং বেসিক কমিউনিকেশন, বেসিক ডিফাইন্ড ইলেকট্রনিক কমিউনিকেশন, এগুলো কিন্তু সবই এখানে আছে, আমরা যা বুঝলাম। কিন্তু বইয়ে কি হচ্ছে, তোমাদের আমি বলতে পারছি যে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের আসার সম্ভাবনা বেশি, তোমরা একটু ভালোভাবে পড়ো, এটা গাইডলাইন দিতে পারছি। কিন্তু এটা তার তো মানে তোমার সবকটা বইয়ের পিডিএফ ফাইল করা লাগবে, তাই তো? সবকটা না, আমি তোমাদের যেটা বলি করেও দেখা আছে, পরে আমাকে আবার দুর্নাম দিতে পারে যে ভাই সব করলাম আপনি একটাও নিলেন না, তাহলে আমার হইলো না। তোমরা করবা কি, কম্পিউটার পেরিফেরালসটা আপাতত তোমরা চেষ্টা করো যে পিডিএফটা ভাগ ভাগ করে নাও, নিয়ে তারপর তৈরি করো, ঠিক আছে। আর বাদ বাকিগুলো আমি আগাচ্ছি, যে আমাদের যারা আছে ভার্সিটির অনেক বন্ধুরা আছে, তারা নিবে বলছে, কিন্তু তাদের অনলাইন ক্লাসের জন্য সব আটকে আছে, দ্বিতীয় সেমিস্টারের ক্লাস আটকে আছে, বুঝছো। তো চেষ্টা করো তোমরা, ঠিক আছে। আমি আবার পরের চ্যাপ্টারে চলে যাই, পরের অধ্যায়ে চলে যাই। আচ্ছা, ওকে। এই যে হচ্ছে যে 19, যে এখানে স্পেকট্রাম কে বলছে যে একটি সিগন্যাল টাইম ওয়েভ ফর্মকে এক সিরিজ সাইন এবং কোসাইন কিংবা সাইন কিংবা কোসাইন দ্বারা দেখানো হতে পারে। সে আমি একই রকম বলতেছি যে এই যে সাইন, মানে এই যে এটা তো সাইন, তাই না, সাইন ওয়েভ। এই সাইন ওয়েভকে কি দেখানো প্রদর্শনকে কি বলছে, সিগন্যাল স্পেকট্রাম। এগুলো একটু দেখে নিবে তোমরা, ঠিক আছে, সমস্যা আমি আসি। আচ্ছা, এটা ব্যান্ডউইথটা আমি তোকে বলি, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে। আসার সম্ভাবনা বলতে কি, প্রশ্ন থাকতে পারে, চাকরির ভাবেও থাকতে পারে, সরকারি বেসরকারি যারা তোমরা ডুয়েট অ্যাডমিশনে এখানে থাকতে পারে। কারণ নেটওয়ার্কিং এটা প্রশ্ন সব জায়গায় থাকবে, কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি না, তোমার প্রোগ্রামিং সবকিছু নলেজ কিন্তু থাকা লাগবে। যখন তুমি কোম্পানি চাকরি করবা তখন বলতে পারবে না যে স্যার আমি এটা জানি ভাই না। আমরা তো সবাই মনে করেন যে টেকনিক্যাল প্রকাশনে কিনছি। আচ্ছা, টেকনিক্যাল প্রকাশন নিয়ে, আচ্ছা 1 মিনিট ধরো। আচ্ছা, টেকনিক্যাল প্রকাশনে তোমরা যে বই কিনো, আমি তোমাকে একটা বলি, সব বই কিন্তু একই রকমই সিস্টেম প্রসেস করা।
এখন হ্যাঁ ছাত্রদের উপর ডিপেন্ড করবে। এখন রিটন স্যার বলছিল আমাদের হক দিয়ে পড়াইছে, এখন হকে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর ওইখানে সুন্দরভাবে বিশ্লেষণও করা আছে। এখন তোমরা চাইলে তোমাদের মতো বই নিতে পারো। আমি কিন্তু আমি কিন্তু তোমাদের কি বই দিতে পড়াচ্ছি জানো, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি শেয়ারিংটা বন্ধ করে দিই, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমার ভিডিওটা অন করি। আমি তোমাদের জন্য সরি হয়তো ভিডিও তোমরা আমি দেখতে পাচ্ছ, কেউ আমার দেখতে পাচ্ছ? তো বলছে যে টেকনিক্যাল প্রোগ্রামিং জন্য সবাই, টেকনিক্যাল প্রোগ্রামিং থেকে সবাই। আরে টেকনিক্যাল নির্বা সমস্যা না, আমি তোকে আবারও বলছি কিন্তু বই তো কিন্তু মিলে মিলে দেখবা টপিক সব কিন্তু কিন্তু হুবহু মিল আছে কিছুটা, মানে 80 ভাইয়া 90% বলি, মিলছে। হ্যাঁ বলো। ভাইয়া ওরা যে টেকনিক্যাল বলতেছে, গত 2 দিন ধরে ওদেরকে বলা হইতেছে যে বইয়ের ছবি দাও। আমি তো এর জন্যই বইয়ের ছবিটা দিইনি, যে আমি হক আচ্ছা শোনো, পড়তেছি। আর এখন আচ্ছা হক শোনো, আর টেকনিক্যাল নিয়ে পড়ছে। আচ্ছা আমি তোমাকে বলি একটা কথা বলি, তোমার এসে কে ভাই বললো না মিলে না ভাই, আমি অনেক শিখলাম। আপনি 18 পৃষ্ঠার কথা বললেন, আমি 18 পৃষ্ঠা শিখলাম, অনেক কিছু। আচ্ছা ভাই শুনো হাদিস হাদিস শোনো তুমি, আমি বুঝতে পারিনি, শোনো আমি তোকে বলি, বইয়ের টপিক যাই থাকুক, কম্পিউটার টেকনোলজি হচ্ছে একটাই টপিকস, মানে এক ভিন্নভাবে মানে প্রকাশ করে কিন্তু কাজ কিন্তু একই। তুমি যেভাবে লিখতে পারো খাতায়, বুঝতে পারছো, কিন্তু প্রশ্ন কাজ এক, অ্যান্সার এক। অ্যান্সারও এক। তুমি এখন দেখা যাচ্ছে ওই নিজের ভাষায় লিখলা যে আমি খাইতে গেছিলাম, এখন তুমি বইয়ের ভাষায় লিখছো "স্যার, আমি খাইতে গিয়েছিলাম", মানে সুন্দরভাবে লিখতে পারো, কথা বলছো, কিন্তু কাজ তো একটাই হচ্ছে। তো এভাবে তোমরা ধরে ধরে বুঝবা, আর তারপর সমস্যা হলে আমাকে ইনবক্স করে, আমি তোমার বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আমি পরে চলে যাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে কি বলছে যে একটি সিগন্যালের সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে বলা হচ্ছে, সর্বনিম্ন বা সর্বনিম্ন মানের কি পার্থক্য। যেমন একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো এত এত, আমি আগে বলছি ফ্রিকোয়েন্সি কাকে বলে, যে যে তোমার যে ওই ওয়েভের যে পিরিয়ড, কতটুকু পিরিয়ড সে উৎপন্ন করছে সর্বমোটের কে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? তো এই যে দেখো বি প্লাস প্লাস এফ এইচ মাইনাস এফ এল, মানে হাই ফ্রিকোয়েন্সি হাই, আর ফ্রিকোয়েন্সি কি লো, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি মাইনাস করলে সেটা ব্যান্ডউইথ পেয়ে যাবা। ঠিক আছে, এভাবে তোমাদের ব্যান্ডউইথ বের করতে পারো যে এগুলো হয়তো বা এখন করে রাখবা, ভবিষ্যতে রাখবে কিন্তু পরীক্ষা ভাইয়া আসতে হবে। ব্যান্ডউইথটা আরেকবার বুঝান। আচ্ছা ব্যান্ডউইথ আমি বলি, ব্যান্ডউইথ এক কথা সূত্র মনে রাখো, যেরকম ম্যাথমেটিক্স সূত্র মনে রাখো না, যেভাবে পড়ে আসছো এভাবে সূত্র। তো ব্যান্ডউইথ হচ্ছে কাকে বলে, এটাই যে একটি সিগন্যাল। আচ্ছা তোমাদের একটা বলি, তোমরা যে ইন্টারনেটটা ব্যবহার করো, এই ইন্টারনেটটা কিসের উপর ভিত্তি করে বিল দাও, কে বলতে পারবা? টাকাটা কিভাবে দাও? তুমি 1 জিবি ইন্টারনেট কিনবা কিংবা মেসে ওয়াইফাই ব্যবহার করতেছো, কিসের উপর ভিত্তি করে টাকাটা দিতেছো? গিগাবাইট। গিগাবাইট নাই, ব্যান্ডউইথের ও উপর নির্ভর করে তুমি টাকা ব্যান্ডউইথ। দিতেছো। তুমি যে 1 জিবি ইন্টারনেট কিনছো, যে তুমি এই 1 জিবি ইন্টারনেটটা হচ্ছে ব্যান্ডউইথ, তুমি কতটুকু ব্যান্ডউইথ তুমি কিনতেছো। এরকম ওয়াইফাই বলে না যে আপনার ওই 2 Mbps ব্যান্ডউইথ আপনার দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এই সেই ফর্মুলা, এটা তুমি ব্যান্ডউইথ বার করতে পারবা, ফ্রিকোয়েন্সি হাই আর ফ্রিকোয়েন্সি লোয়েস্ট, ঠিক আছে? এটাই, এই টপিক শেষ, যদি প্রশ্ন থাকে করতে পারো। আমি চলে যাচ্ছি, এই যে ম্যাথটা আছে এভাবে তোমার ম্যাথটা বের করবা, এটা সম্পূর্ণ সূত্র। যদি সমস্যা করতে গেলে আমাকে জানাবো, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোপাগেশন স্পিড, যেটা বলতে কিছু কি মিডিয়ার সেন্ডিং আর রিসিভারের মধ্যে স্থিত যে একটা, এগুলো পড়ে নেবা তোমরা, ঠিক আছে? যদি না বুঝতে পারো আমাকে জানাবা। ব্যান্ডউইথের চিত্র দুইটা দেখি একটু। আচ্ছা ব্যান্ডের চিত্র, এই যে চিত্র এখানে দেওয়া আছে, এই যে অ্যাম্প্লিটিউড, আমি তো আমাদের আগে বলছি যে অ্যাম্প্লিটিউড কাকে বলে, যে যে ফ্রিকোয়েন্সি যেটা যাইতেছে, যে তোমার ওই সর্বমোট পয়েন্টে যে দূরত্বকে বলা হয় সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বলা হচ্ছে, এটি সর্বোচ্চ এটি সর্বনিম্ন বলা হচ্ছে, ঠিক আছে? আর এই ফ্রিকোয়েন্সি তোমার যাইতেছে, ফ্রিকোয়েন্সিকে পরিষ্কার করে এইচ জেড হার্টস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আ- এভাবে কিন্তু দেওয়া আছে, এগুলা তোমরা একটু দেখে নিবা, স্যাররা আমাদের এত এভাবে আচ্ছা ভাইয়া। ক্লিয়ারে বোঝায় না। এগুলো তোমরা দেখে নিবা, এখানে এমন কোনো ইম্পর্টেন্ট না, এগুলো সব সূত্র দেওয়া আছে কিন্তু। প্রপাগেশন টাইম, যে কতটুকু যে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাচ্ছে, কতটুকু সময় লাগবে, সেটা হচ্ছে প্রপাগেশন টাইম। আমি বলি যে যে একটা বিট যে যাত্রা শুরু করলো, সে ডেস্টিনেশন মানে যে গ্রাহকের কাছে পৌঁছাবে, যে এর পৌঁছানোর যে সময় লাগবে সেটা হচ্ছে প্রপাগেশন টাইম, ঠিক আছে? এই যে প্রপাগেশন বের করা কি সূত্র, ডিস্টেন্স আর আছে কি প্রপাগেশন স্পিড, এখানে কিন্তু সেই ম্যাথমেটিকটা দিয়েছে। আচ্ছা এ পর্যন্ত সমস্যা থাকে আমাকে জানাও, ঠিক আছে? তারপর হচ্ছে কি নয়েজ, নয়েজ কি বলতে পারো, নয়েজ কে বলতে পারবা, কাকে বল নয়েজ? একটু আগে কিন্তু আমি বলছি যে আমার এখানে কিন্তু অনেক নয়েজ, আমি ভাইয়া কিন্তু থ্রুপুট বাদ চলে গেছে। হ্যাঁ থ্রুপুট উদাহরণ একের পর।
একের পর থ্রুপুট, একের পর থ্রুপুট। ভাইয়া ও আচ্ছা 20 নাম্বার পেজ দেয় নাই। আচ্ছা, 20 নম্বর পেজ আমাকে দেয় নাই ভাই, সত্যি কথা। এই পেজ এলোমেলো, এখন সময় অনেক লাগছে। আমি আমি বরং এটা তোমাকে পেজ আচ্ছা দেওয়ার ভাইয়া, চেষ্টা করবো। অসুবিধা নাই। আচ্ছা, আমি থ্রুপুট আমি পাইতেছিলাম না। খেয়ালও করিনি আচ্ছা, সত্যি থ্রুপুট আচ্ছা পিকটা একবার কেউ দাও, 20 নম্বর পেজ। আচ্ছা ভাইয়া তার আগে প্রত্যেকটা হ্যাঁ ছবি কালকে রাতে কত কষ্ট করে তুলে দিছি, আর এ একটা একটা করে বাদ দিয়ে করছে, বুঝলাম না। আচ্ছা, শোনো শোনো আমার কথা শোনো, যাই হোক মিম শোনো, আমি তোকে বলি। এখন এটা দিতে গেলে অনেক ঝামেলা, তুমি পাঠাবো ছবি তুলবা, অনেক সময় ব্যয় হবে, তুমি পাঠাবো, আমি কালকে বুঝাই দেবো টপিকটা, সমস্যা নাই। আশিক আমি পলাই যাবো না, বুঝছো, আমি আসি তোমাদের জন্যই। তারপর আচ্ছা হচ্ছে কি ভাইয়া, নয়েজ, আচ্ছা। আচ্ছা নয়েজ যেটা বললাম না, নয়েজ কাকে বলে, যেটা বললাম আমি একটু আগে, যে আমার আশপাশে নয়েজ আছে, যে আমি শুনতে কষ্ট সমস্যা হইতেছে, তো এর জন্য আমি কি করলাম, মিউট করে দিলাম, যে আমি পরবর্তী নয়েজটা ঠিক হওয়ার পর কিন্তু আমি আসতেছি। তো এই নয়েজটা আছে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে খুবই একটা খারাপ একটা ব্যাপার, খারাপ বলতে এটা একটা অসহ্যকর। এই জন্য অনেক বাধা পায় তথ্য, মানে তথ্য বলে ডাটা অনেক বাধা পায়, হারাই যায়, এদের এখানে সেটা বলছে নয়েজ। ইনফরমেশন সিগন্যালকে ট্রান্সমিশনের সময় মূল সিগন্যালের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কি সিগন্যাল যুক্ত হয়ে যায়। তুমি যে আমি কথা বললাম, বলতে বলতে বাইরে থেকে একটা কি একজনের কথা বললো, সেটা কিন্তু যুক্ত হয়ে গেল, সেটা একটা নয়েজ সৃষ্টি করলো, সেজন্য আমি কিন্তু সবাই মিউট করে দিলাম। নয়েজকে 4টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। একটা থার্মাল নয়েজ, একটা কি ইন্ডিউসড নয়েজ, আরেকটা কি ক্রস টক নয়েজ, আর একটা হচ্ছে ইম্পালস নয়েজ। এটা 4টা ভাবে কি ক্যাটাগরিতে ভাগ করেছে কিন্তু, ঠিক আছে। থার্মাল নয়েজ কি বলছে দেখো, ওয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সের এলোমেলো গতিতে কিন্তু থার্মাল নয়েজ, গতিকে থার্মাল নয়েজ বলে। তোমরা যে ইলেকট্রনিক যে প্রবাহ যেগুলো তোমরা পড়েছো, কিন্তু আমি সবসময় বলছি কিন্তু, যে সিগন্যাল বা তোমাদের যে ভোল্টেজ সবসময় কিন্তু কিভাবে যায়, এলোমেলো ভাবে পরিবর্তনশীল ভাবে কিন্তু যায়। তো এই জন্য তোমার কি বলতেছে দেখো, যে এর ফলে কিন্তু নয়েজ হতে পারে, যে কি বলছে ওয়ারের মধ্যে ইলেকট্রনিক্স এলোমেলো ভাবে গতিতে যাওয়াকে কি বলছে থার্মাল নয়েজ। তোমরা তোমাদের মতো অ্যান্সার দিতে পারো পরীক্ষা খাতে, সমস্যা নয়, স্যার বুঝতে হবে। যার ট্রান্সমিশন তড়িৎ কি প্রেরিত না হয়ে এক্সট্রা সিগন্যাল উৎপন্ন করে, ফলে কি হয়, সিগন্যাল বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমি পাইলাম না, আশিক আমাকে একটা ফটো দিল, কিংবা ওই অমুকজনা বাপ্পে একটা ফটো দিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ভিতর কিছু নয়েজ অ্যাড হয়ে গেছে, তখন কি হলো, হারাই গেল, কিংবা ছবিটা আংশিক আসলো, আংশিক আসলো না। বুঝতে পারিস? তারপর কি বলছে, তোমার হচ্ছে ইন্ট্রোডিউসড যেটা নয়েজ, যেটি সোর্স থেকে আসে, সেটা হচ্ছে কি যেমন কি বলছে মেসেজ দিল। আচ্ছা, ছবি দিয়েছে, আমি শুরু করবো, সমস্যা নাই, আমি কাটিয়ে দিচ্ছি, আমি ওখানে আবার আসবো, সমস্যা নাই। আগে শেষ করে মাঝখানে বাধা দিলে সমস্যা, তুমিও কিন্তু নয় সৃষ্টি করছো, বুঝছো। তো কি বলছে, ইন্ট্রোডিউস নয় যেটা সোর্স থেকে আসে, যেমন মোটর এবং অ্যাপ্লিয়েন্স, যেটা বলে অ্যাপ্লায়েন্স, এই সকল ডিভাইস প্রেরক অ্যান্টেনা হিসেবে, ট্রান্সমিশন মিটার রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে। আচ্ছা, এটাও আমি রিডিউস নয়েজ, এটাও আমি কোনো সোর্স থেকে আসে নয়েজটা, ঠিক আছে, মানে শুরু থেকে নয়েজটা কি শুরু হয় অনেক সময়, সেই নয়েজকে তোমাকে বলছে ইন্ট্রোডিউস নয়েজ। তারপর হচ্ছে কি, আহ, মাঝে মাঝে যে তোমার ক্রস টক যেটা বলতেছে, ক্রস টক কি বলছে, যে মাঝে মাঝে একটি মিডিয়া যখন আরেকটি মিডিয়াতে ক্রস করে, মানে কি একটা থেকে আরেকটায় যাইতেছে। তুমি যে ডাটাটা মেসেজটা পাঠালা, এটা কিন্তু ওই এখান থেকে পাঠাচ্ছে, এটা কিন্তু ঢাকায় সরাসরি চলে যায় সেরকম না, অনেক মাধ্যম হিসেবে। আমি আগে বলেছি, নেটওয়ার্কিং মানে মানে অনেকগুলো ডিভাইসের মাধ্যমে, অনেকগুলো হিউম্যান, অনেক কিছু মাধ্যম দিয়েই তোমার ডাটা পৌঁছাবে তোমার কাছে, অনেকজনের হাত দিয়ে বদল হয়ে যেতে পারে। তে 1 মিটার থেকে অন্য মিটার ক্রস করার প্রক্রিয়াকে যে অবাঞ্ছিত কি হয় সৃষ্টি হয়, সেটা ফলে কি হয়, নয়েজ উৎপত্তি হয়। আচ্ছা, নয়েজ আসছে কার, আচ্ছা আমি মিউট করে দিই, যার ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো মানে 1 মিটার থেকে অন্য মিডিয়ারে ক্রস হওয়ার সময় যে নয়েজটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ক্রসটক নয়েজ। মাঝে মাঝে ওয়ার মিডিয়ায় চলাচলতে খুব এনার্জি ওয়েভের ফলে যে অল্প বাধাপ্রাপ্ত, সেটা কি বলছে কি ইম্পালস নয়েজ। এটা মানে কি ওই খুব মনে করো তোমার হচ্ছে যখন চলাচল করে হাই এনার্জি ওয়েভ, এবং অল্প সময়ের জন্য বাধা পায়, সেটা অল্প সময়ের জন্য, যেটা মনে করো মানে নেওয়া যায়, সমস্যা নাই। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইম্পালস নয়েজ, এখানে কিন্তু দেখা আছে নয়েজটা, তোমরা এটা একটু দেখবা, ঠিক আছে। এ পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে, আশিক? তারপর ওই যে না হাতিসুর। ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, আমি তোমাদের স্যার না, কিন্তু আমি তো বড় ভাই, ম্যাথের বড় ভাই হিসেবে মানতে পারো, কিংবা তোমার আপন বড় ভাই হিসেবে মানতে পারো, সমস্যা নাই। তোমরা আমাকে প্রশ্ন করবা, এখন যদি প্রশ্ন না করো কিন্তু পরে কিন্তু যাই, ভাই পরে বুঝতে সমস্যা পারবে না। নেই, আমার বইয়ের খাতা। আচ্ছা ঠিক আছে, তাই ধন্যবাদ। তারপর আছে কি নয়েজ ফিগার। আচ্ছা, এটা এটা সম্পূর্ণ একটু ভালোভাবে দেখবা, কিনা আমি বলতেছি।
এটা সম্পূর্ণ ম্যাথমেটিক্স আছে এখানে, যে কিভাবে সেটা তুমি নয়েজ কতটুকু কি বের করতে পারবা, এখানে সম্পূর্ণ আছে। তার আগে আমি বলে দিই নয়েজ ফিগারটা। সিগন্যাল অনুপস্থিতিতে রিসিভার আউটপুটে যে নয়েজটা আসে, সিগন্যাল কিন্তু পাইনি, তুমি এখন পাঠালা একটা ছবি পাঠালা, ছবি পাঠালে একজনের কাকে পাঠালা, দেখা যাচ্ছে আশিককে, একজন বাপ্পি দেখছে আশিককে পাঠাইছে। এখন পাঠানোর আগে মাঝখানে কি সিগন্যাল নাই, সিগন্যাল মানে ছবিটা দেখা যাচ্ছে নয়েজের কারণে হারাই গেছে। এখন এর উপস্থিতিতে আউটপুটে যে একটা কিছু না কিছু একটা পাবে, সেটা হতে পারে সে ছবিটার কিছু নাম আসতে পারে, কিন্তু ছবিটা ওপেন হইতেছে না, কারাপ্টেড, হারাই গেছে। সেটাকে বলতেছে কি তোমার ওই কি বলতেছে, নয়েজ ফিগার। ঠিক আছে, নয়েজ ফিগার ফলে সামান্য পাওয়ার ব্যয় হয়, এবং এরপরে কি হয় তোমার কি একে ডেসিবেল দ্বারা প্রকাশ করা হয়। এখন নয়েজ ফিগারের জন্য এই যে সূত্রগুলো আছে তোমরা এগুলো দেখে নিবা, এখানে কোনো বোঝানোর মতো কোনো টপিক নাই, যদি থাকে আমি সমস্যা আমাকে জানাবা। এখানে মানে আমি তোমাকে বলি, তোমরা ম্যাথমেটিক্স যেভাবে পড়ে আসছো ঠিক সেভাবে এই সূত্র, এগুলো এক কথা মনে রাখবা, এই সূত্র অনুযায়ী তোমরা সমাধান করবা। আসতে যে এখানে কিন্তু দেশে উদাহরণস্বরূপ ধরি সিগন্যালের এত ইনপুট আছে, এত ওম, কিংবা নয়েজ এত এত, তোমার এইভাবে নয়েজ ফিগার কত কি হবে সেটা তোমরা এইভাবে বের করবা। ম্যাথমেটিক্স সম্পূর্ণ, এখানে কোনো কিছু এটা কি থিওরিটিক্যাল তেমন এক্সামে নয়। আসে ভাইয়া? আমরা পাইনি ভাই, সত্যি কথা। আমরা তোমার হচ্ছে পাই নাই, আর 6 সেমিস্টার যারা আছে তোমাদের বড় ভাই তারা সম্ভবত পাই নাই। তারপরে মনে করো ওইভাবে চাপ নেওয়ার দরকার নাই, বুঝছো তোমাদের। আমি যে প্রশ্নগুলো দাগাই দেবো না, ওর ভিতরে তোমার চলে আসবে, স্যার যেগুলো দাগাবে ওর ভিতরে সব ঘুরে ফিরে। পলিটেকনিক মানে বুঝো না, রাতে আগে রাতে পড়ি পাশ করে কি হয় মানুষ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তারপর আছে এই যে এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেটিও, এভাবে সেম, এগুলো তোমরা ম্যাথমেটিক দেখবা, এখানে তেমনই নাই। এই ডায়াগ্রাম এভাবে এইভাবে আসবে না ওরা, ঠিক আছে, ওরা শুধু ম্যাথমেটিক্সটা চাবে আর কি। এই যে ম্যাথমেটিক্স ছবি হয়তো ক্লিয়ার নাই, কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে, তোমরা একটু দেখবা। আচ্ছা, ব্যান্ডউইথ আর ডাটা রেটের মধ্যে যে পার্থক্যটা আছে এটা খুব ভালোভাবে দেখবা, এটা সংক্ষিপ্ত আকারে আসবে, ঠিক আছে, আসার সম্ভাবনা বেশি। কিংবা এখান থেকে তুমি যদি সম্পূর্ণ পড়তে পারো, দেখা যাচ্ছে তুমি কিছু বৈশিষ্ট্য অ্যাড করতে পারো, যে বলতে পারে ব্যান্ডউইথের বৈশিষ্ট্য বলো, কিংবা এটা কাকে বলে হ্যান ত্যান থাকতে পারে শর্ট ফর্মে, শর্ট কোশ্চেনে। আচ্ছা, আমি একটু বলে দেখে নেন তোমার যাতে সুবিধা হয় বোঝার ক্ষেত্রে। একটি সিগন্যাল ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ সর্বনিম্ন পার্থক্য কি ব্যান্ডউইথ বলে, সেম। আর সিগন্যালে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার হারকে ডাটা রেট বলে। সিগন্যাল তুমি যে প্রতি সেকেন্ডে কতটা ডাটা পাঠাচ্ছ তার হারকে ডাটা রেট বলতেছে। ব্যান্ডউইথকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর ডাটা রেটকে বিট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমি তোমাদের একটা বলি, তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা দাও তো, কেউ আসো দেখো তো। এই এই বি আর এই, সরি, এম বি আর হচ্ছে এম বি, এই দুটা বলতে কি বুঝো, এই দুটার মানে পূর্ণরূপ কি বলতে পারবা কেউ, যে কি পার্থক্যের ভিতর? এরা কিন্তু অনেকে বুঝে না, মানে যারা ওয়াইফাই ব্যবহার করে তারাও কিন্তু বুঝে না, বন্ধু অনেক স্পিড পাচ্ছি কিন্তু সেভাবে পাইতেছে না। এর পার্থক্য আমি তোমার দেখাচ্ছি, তোমরা এমনি যদি বলো সমস্যা নাই। এই আশিক বলতে পারো যে, মানে ফ্রি মাইন্ডে বলতে পারো যে ভাই আমরা এইভাবে বুঝতেছি, কিন্তু নোমান বলো সমস্যা নাই, যারা যারা আসো বলো একটু দেখো। বড়তে বিটার যে বাউন্ডারি প্রকাশ করে নাকি? না না, আর কেউ আসো নাকি বলো, আন্দাজে ঢেলে এমবিবিএস। মারবে। এমবিবিএস মেগাবাইট। কে বল, কে বলছে মেগাবাইট? কোনটা মেগাবাইট এর ভিতর? প্রথমটা, প্রথমটা ছোট হাতের বি। আহ, আচ্ছা ঠিক আছে, আমি তোমরা বলি, এটা বলি, এমবি আছে মেগা, ছোটাতে বিটে বলা আছে কি বাইট, সরি ছোটাতে বিকে বলা আছে বিট, আর বড় হাতে যে বিটে বলা আছে সেটা আছে মেগা বাইট। ঠিক আছে, বিট বড় না বাইট বড়? 8 বিটে 8 বিটে 1 বাইট, বুঝতে পারছো? বাইট আট বড়। বিটে, হ্যাঁ, 8 বিট ইকুয়াল টু 1 বাইট, ঠিক আছে, BYTE। তোমরা যখন ম্যাসে ওয়াইফাই ব্যবহার করো, আমি কিন্তু একটু জিনিস দেখাই দিই তোমাদের, এটা কিন্তু অনেকেই একটু, যারা ওয়াইফাই যারা নেও, আমি একটু ইন্টারনেট স্পিডটা চেক করে দেখি, ঠিক আছে, সরি fast.com ঢুকে আমি আমার ওয়াইফাইটা দেখাচ্ছি যে এত স্পিডটা পাইতেছে। আচ্ছা সুপ, আচ্ছা কি ব্যাপার, এত লেট তো হওয়ার কথা না। 200 তে আচ্ছা 600 হয়ে গেল কেমনে? হ্যাঁ, এটা আমি তোমাকে বোঝাচ্ছি যে এটা কিভাবে এটা তোমরা ক্যালকুলেট করবা। যখন ইন্টারনেট যারা তোমরা নেও ওয়াইফাই মেসে, কিন্তু যারা আসো তোমরা কিন্তু মেসে থাকো, তখন দেখবা কি বলে না, যে আমার 1 Mbps লাইন, তার মানে কিন্তু আমি 1 Mbps পাবো না। তোমাদের ওখানে জায়গা থাকে আসছে, এভাবে জায়গা থাকে ওয়ান, যখন এম বি পি
এস এভাবে লেখা থাকে, কখনো এরকম লেখা থাকে না। ওয়ান এম বি পি এস এভাবে লেখা থাকে না। কারণ কি জানো, এই দুইটা কিন্তু আলাদা। 1 Mbps মানে আহ, মানে তোমার প্রতি 1000 কি, বাইট, বিট ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা বিট, আর বড় হাতে সেটাকে বাইট, সবসময় বাইট বড়। তো আমার দেখো কত আসছে, 550 kbps। তো আমার মানে এই না যে আমি 550 kbps পাবো, এটা পাবো না। একে কি করতে হবে আমাকে, বাইটে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। যখন তুমি 8 দিয়ে ভাগ করবা তখন তুমি আসল ব্যান্ডউইথটা পাবা। আমি দেখাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি দাঁড়াও। এটা কিন্তু তোমাদের জানা দরকার, মানে জানা দরকার বলতে মনে রাখা ভালো, যার ফলে তোমরা ধোকা যাতে না খাও। আমি খাইছি এজন্য বলছি, বুঝছো? এই যে ভাগ 8 দিবা, যখনই 8 দিবা তখনই পাই যাবা এত বাইট। ঠিক আছে, 68, তার মানে কিন্তু 550 কিন্তু আমি পাইতেছি না। এই ক্যালকুলেশন গুলো তোমরা একটু দেখবা, ভিডিও আছে, পরবর্তী আবার পোস্ট করে দেখতে পারো। তো ঠিক আছে, ব্যান্ডউইথ কে প্রকাশ করা হয় হার্টজ দিয়ে সংক্ষেপে, আর ডাটা রেট কে বলা হয় কি পার সেকেন্ড সংক্ষেপে। আচ্ছা, একে কি, এটা ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন পার্থক্য বলা হয় এক হবে, আর বিট পার্সেন্ট এক সময় প্রতি কত বিট স্থানান্তর হইতেছে। সবসময় মনে রাখবা, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে সবসময় বিট হিসেবে স্থানান্তর করা হয়, তারপরে সেটাকে তোমার বাইনারিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, তারপর ডাটা রেট ট্রান্সফার ব্যান্ডউইথ প্রয়োজন, আর এর জন্য কি ডাটা ইনফরমেশন মেসেজ প্রয়োজন, এটি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এটি তিনটা বিষয়ের উপর নির্ভর করে। অ্যাভেলেবল ব্যান্ডউইথ, কতটুকু ব্যান্ডউইথ আমার অ্যাভেলেবল আছে, মানে পর্যাপ্ত পরিমাণ। লেভেল অফ সিগন্যাল, কতটুকু আমার সিগন্যালের দূরত্ব, মানে লেভেল কতটুকু আছে, কতটুকু উচ্চতায় আছে। কোয়ালিটি অফ দ্য চ্যানেল, মানে আমার মাধ্যমটা কতটুকু, পথটা কতটুকু গুণমান সম্পূর্ণ, এটাকে বলছে কোয়ালিটি অফ। আর কি, এটি সূত্র আছে বের করার, এগুলো তোমরা দেখবা। ঠিক আছে, এত দূর পর্যন্ত ক্লিয়ার নাকি? নোমান ক্লিয়ার, তোমরা এত দূর, হাতে দূর? জি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর স্যারের মতো ধরো আমি নিতে পারবো না ওইভাবে, বুঝছো? স্যার আরো ভালোভাবে বোঝায় আমি জানি, বুঝছো? আমি নিজে স্যারের থেকে আমার সবকিছু শিখা। আর আমি নিজে বই কিনছি একটা অ্যাডভান্স বই থেকে, আমি নিজে নিজে ওইগুলো তোমার রাত্রে পড়ছি, আরো পড়ছি, আগে পড়া ছিল, ওইগুলো ধরে ধরে তোমাদের বোঝাচ্ছি, যাতে তারা সহজে বুঝতে পারো। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বোঝাবে। এটা তোমাদের মনে রাখবা, মানে মনে রাখা বলতে পরীক্ষা আসার সময় খুব বেশি 80% ধরো। কারণ এটা সংক্ষিপ্ত আকারে আসতে পারে, কিংবা এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু থাকতে পারে। কমিউনিকেশন যেটা মোড বলতেছে, যে তুমি কয়ভাবে কমিউনিকেশন করতে পারো যেটা বলতেছে। তো আমি সিম্পলেক্স আছে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা তোমরা সহজে আমি বলে দিই এক কথায় ভাবে, পরবর্তী তোমরা এটা পড়ে নিবা। সিম্পলেক্স মানে বলতেছে সেটা হচ্ছে একমুখী। একমুখী মানে হচ্ছে, আমি আঁকায় দেখাতেছি, একমুখী তার মানে হচ্ছে কি এইভাবে যাবে ডাটাটা, একমুখী, শুধু আমি পাঠাইতে পারবো, সে নিতে পারবে, কিংবা ও পাঠাতে পারবে, শুধু আমি নিতে পারবো, এই দুইটার মধ্যে কোনো একটা হইতে হবে। উদাহরণস্বরূপ কি বলতে পারো, একটা কিবোর্ড বলতে পারো, যে কিবোর্ড শুধু সে ইনপুট নিতে পারবে, সরি পাঠাতে পারবে, তাই না? আর সে কিন্তু দিতে পারবে না। কিবোর্ডে কিন্তু কেউ কিছু দিতে পারে, কম্পিউটার দিতে পারে না। আচ্ছা, এবার কি, মনিটর, মনিটর কি করবে, আউটপুট নিবে, সে কিন্তু কি কম্পিউটার থেকে কিন্তু নিতেছে, একমুখী ভাবে আউটপুট নিতেছে, সে কিন্তু তোমার ওই কম্পিউটারে কিন্তু সে আলাদাভাবে কিন্তু কোনো কিছু ভাবে দিতে পারছে না। সে তার কাজ হচ্ছে শুধু প্রদর্শন করা। আমি কিন্তু একদম কমন ভাষায় কিন্তু বোঝা যায়, এভাবে তোমরা বুঝে নেবে, বুঝে নাও ভালোভাবে। তারপর কি, হাফ ডুপ্লেক্স, উভয়মুখী প্রেরণ অথবা গ্রহণ করবে। হাফ ডুপ্লেক্স মানে কি বোঝাচ্ছে, যে এই ডাটাটা প্রথমে আগে সে নিবে, বাপ্পি নিবে, নেওয়ার পর সে শুনবে, শোনার পরে বাপ্পি আমাকে জানাতে পারবে, মানে দ্বিমুখী। প্রথমে বাপ্পি শুনবে, শোনার পরে তারপরে সে কিছু বলতে পারবে। ও যখন শুনবে তখন ও কিছু আমাকে দিতে পারবে না। আমি কিন্তু আবার বলছি, এটা উদাহরণস্বরূপ তোমাদের অকিটকি, পুলিশের কাছে অকিটকি থাকে না, প্রথমে আগে সে শুনতে পায়, শুনতার পরে সে তোমার ওই শোনার পরে কিন্তু সে সিগন্যালটা পরবর্তী সে পাস করে, যে সে খবর দেয় আর কি। কত ক্লিয়ার তোমরা? যদি সমস্যা আমাকে বলো, যে ভাই বুঝতে পারি না কিন্তু একটু, এই যে এখানে কিন্তু দেখা দিয়েছে দেখিছো, সে কিন্তু রিসিভ শুধু পাঠাইতে পারছে, রিসিভার, সে কি আপডেট শুধু করতে পারছে। আর এখানে কি, ফুল ডুপ্লেক্স মানে কি উভয়মুখী, যে এই ডাটাটা দুই দিক দিয়ে শুনতে পারবে। এখন বাপ্পি দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, সেটা হচ্ছে কি উভয়মুখী মোবাইলে, যে ও শুনতে পাচ্ছে, ও কথা মানে দুই পাশে কি শুনতে পারতেছে, কোনো বাধা নাই, উভয়মুখী। কথা ক্লিয়ার? উভয়মুখী ডাটাটা সে পাঠাতে পারছে। এটা হচ্ছে তোমার ট্রান্সমিশনের মোড। আমার আমার এখন আফসোস আছে, আমার যখন এর ফাইনাল পরীক্ষা কিন্তু আসছিল, যে ট্রান্সমিশন কমিউনিকেশন মোড গুলো কি কি, আমি কিন্তু এটা, সরি এটা না, প্রশ্ন এভাবে আসছিল, কিন্তু প্রশ্ন রাইট অ্যান্সার হচ্ছে যে এইটা, যে তোমার এই এই যে এইটা,
হ্যাঁ, যেটা বেসিক কমিউনিকেশনের যে ব্লক ডায়াগ্রাম গুলো তোমরা অঙ্কন করো। আমরা অ্যান্সার দিয়েছিলাম কিন্তু কি জানো, আমি অ্যান্সার দিয়েছি, আমার এখনো ভুল আছে, ওই বন্ধুকে আমি এখনো মারি, কারণ তুই বেটা তোর তো দেখে আমি ভুল করেছি, আমার মুখস্থ করা প্রশ্ন। কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে এটা মোড অফ কমিউনিকেশন, যে কোন কয় ধরনের মোড আছে। তো একটু ভালোভাবে প্রশ্নটা তোমরা দেখে নিবা। আচ্ছা, ফুল ডুপ্লেক্স হয়ে গেল। আর আছে সিনক্রোনাইজেশন, অ্যাসিনক্রোনাইজেশন, কমিউনিকেশন। তোমাদের হয়তো 1 ঘন্টা হয়ে গেল, একটু বোরিং লাগছে, আমি এইটা শেষ করার পরে ক্লাস শেষ হয়ে যাবে, বুঝছো? টানা ক্লাস 2 ঘন্টা নেওয়ার আমার সম্ভব না, কারণ আরে টানা ক্লাস অনলাইনে বসে বোরিং আমারও লাগে ভাই, তোমাদেরও লাগতেছে আমি জানছি। তো সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজ কমিউনিকেশন পদ্ধতি, এ পর্যন্ত কারো সমস্যা আছে আমাকে জানাও, যে ভাই এ পর্যন্ত সমস্যা আছে, হাতিসুর কিংবা। না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক, সমস্যা নাই, সমস্যা আমাকে জানাবা। আচ্ছা, তাহলে হচ্ছে সিনক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাইজেশন কমিউনিকেশন পদ্ধতি। আচ্ছা, সিনক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাইজেশন কমিউনিকেশন কি জন্য ব্যবহার করবে আমাকে এটাকে জানতে হবে। তুমি যে এটার যে ব্যবহার করবে, এটা কি জন্য ব্যবহার করবা, এটা কিন্তু ব্যবহার করার কারণ আছে। আমি যে সিম্পলি ব্যবহার করবো, শুধু আমি একদিকে ডাটাটা পাঠাতে পারবো, হতে পারে সেটা আমি দেখা যাচ্ছে কিবোর্ড থেকে সে পাঠাবে সিগন্যাল। সবসময় মনে রাখবা, সিগন্যাল কিন্তু শুধুমাত্র মোবাইলে কথা বলতে সিগন্যাল ব্যবহার হতেছে না, কম্পিউটারের ভিতরে মাইক্রো প্রসেসর, তারপর হচ্ছে কি বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের ভিতরে কিন্তু সিগন্যাল প্রবাহিত হতেছে, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাছাড়া কেউ কমিউনিকেশন করতে পারবে না পৃথিবীতে, এটা মনে রাখবা। কমিউনিকেশন ছাড়া কখনোই পসিবল না, কাজ কাজ করা সম্ভব না। তো একে এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহার হচ্ছে। আমি কিন্তু বলছি সিমপ্লেক্স কিভাবে কি জন্য, হাফ ডুপ্লেক্স আর আছে ফুল ডুপ্লেক্স। তো সিনক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাইজেশনও কিন্তু ব্যবহার হচ্ছে, কারণ কি এর জন্য ব্যবহার আমি বলি। সিনক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাইজেশন হচ্ছে তোমার, যেটা কি বলছে যে তোমার কাছে সিনক্রোনাইজেশন, আমি বলি সিনক্রোনাইজেশন হচ্ছে তোমার কাছে একটা হার্ড ডিস্ক আছে, আমি বলি একটা সহজ ভাষায়, একটা হার্ড ডিস্কে তোমার কিছু ডাটা আছে, এটা তোমার তোমার কাছে ডাটা আছে, সেটা হতে পারে একটা মুভি কিংবা একটা গান, তোমার হার্ড ডিস্কে কম্পিউটারে। এখন তোমার এক বন্ধু এসে বললো যে তুই বন্ধু আমাকে ওই গানটা কিংবা ওই ফাইলটা আমাকে দে, তাই অবশ্যই তুমি পেন ড্রাইভটা সেটা ঢুকাবা, তাই না? ঢুকানোর পর কি ডাটাটা তাকে দিবা, তাই না? এখন এই ডাটাটা যে তুমি দিতেছো পেন ড্রাইভে, এখন ওই পেন ড্রাইভের ভিতরে আরো কিছু ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, সেটা তোমার কম্পিউটার দরকার, তাই কি করবা, ওর থেকে আবার কত করে তোমার কম্পিউটারে নেবা, তাহলে কি হচ্ছে দ্বিমুখী হচ্ছে, তাই না? তো এর ক্ষেত্রে তোমার কি হইতেছে, তোমার কিন্তু ডাটার কিন্তু গতিটা বেশি দিতেছে কম্পিউটার। কি জন্য দিতেছে, এখানে কিন্তু একটা মোড কিংবা একটা সিগন্যাল ব্যবহার করতে, সেটা বলছে কি সিনক্রোনাইজেশন, যেটা বলতেছে যে যে তোমার হচ্ছে ডাটাগুলো ব্লক আকারে পাঠাতেছে। আমি যেখানে বলতেছি এখানে আসতেছি, যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে প্রেরণ স্টেশন থেকে ডাটাকে প্রথমে প্রাইমারি স্টেশনে স্টোর করে রাখা হয়, নেওয়া হয়। প্রাইমারি স্টোরে মানে কি, তোমরা কিন্তু কম্পিউটার পেরিফেরালস ডিভাইসে পাবা প্রাইমারি স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ যেটা বলতে পারো র্যাম রম, আর সেকেন্ডারি আছে যেটা তোমার ইন ডিভাইস, এক্সটার্নাল সেটা ডিভাইস হতে পারে, সেটা হতে পারে পেন ড্রাইভ, এসডি কার্ড, তারপর ফ্লো সিপি ডিস্ক, বিভিন্ন কিছু থাকতে পারে, ঠিক আছে? অথবা ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে পাঠাতেছে, ব্লক আকারে। ব্লক আকারে বলতে বলতে এরকম তোমার হচ্ছে এই যে এরকম ব্লক, বিশাল মশাল মনে করো ব্লক, কারণ আমার ডাটাটা খুব দ্রুত যাওয়ার দরকার। কারণ আমি যেহেতু সরাসরি আমার এক মানে দরকার, মানে কি বলবো, একটা নির্ধারিত একটা সময়ের জন্য দরকার, যে আমি ডাটাটা 5-10 মিনিটের ভিতরে চলে যাবে, ঠিক আছে? এই জন্য তোমার হচ্ছে গিয়ে গতিটা খুব বেশি থাকে আর কি। এই ধরনের ট্রান্সমিশনের পদ্ধতি ব্লক আকারে ডাটাটাকে কি প্রেরক স্টেশন থেকে গ্রাহক স্টেশন পাঠানো হয়, ঠিক আছে? আমি কিন্তু ঠিক ওইভাবে উদাহরণ দিয়ে দুইটা বোঝালাম, কিন্তু তোমার হার্ড ডিস্ক আর তোমার ফ্রেন্ডের পেন ড্রাইভ, ঠিক আছে? এটা হচ্ছে পেন ড্রাইভ ধরতে পারো। আচ্ছা, তো কি এই ডাটাগুলো কি দেখাচ্ছে, কি বলছে, এই পদ্ধতি ডাটাগুলো প্রথমে ফিজিক্যাল স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। ফিজিক্যাল মানে যেটা চোখে দেখতে পারবে, সেটা হার্ড ডিস্ক হতে পারে, সেটা পেন ড্রাইভ হতে পারে, আমি কিন্তু আবারও বলতেছি। তারপর কি বলছে যে যে পরবর্তী সংগঠিত ডাটাগুলো নির্দিষ্ট সংখ্যক ব্লকে ভাগ করে প্রেরক স্টেশন থেকে কে গ্রাহক এই তোমার গ্রাহক স্টেশনে ট্রান্সমিট করা হয়। এক্ষেত্রে প্রতিটি ব্লকের মধ্যবিত্তে কিন্তু একটা কি বিরতি থাকে, যে তুমি কতটুকু সময়ের মধ্যে কি পাঠাতে পারবা, দেখা যাচ্ছে 10 মিনিটের ভিতরে সেটা শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, এখানে হেডার আছে, টেজার আছে। হেডারে কি বলতেছে যে তোমরা যে এইচটিএমএল ওয়েব ডিজাইনে যারা কাজ করেছো, সেখানে কিন্তু এইচটিএমএল শুরু আর শেষ দিয়েছো, কারণ কি আমার ব্রাউজারকে বোঝাতে হবে যে এটা হাইপারটেক্সট কি বলা হয়, এইচটিএমএল পুনরূপ কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারকে বোঝাতে হবে, সেজন্য কি এইচটিএমএল শুরু আর শেষ দিতে হয়, সেটা হচ্ছে হেডার, তাই না? এরকম ভাবে এরও কিন্তু হেডার আছে, যে কি বলছে প্রেরক আর প্রাপক স্টেশনে অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে? আরো কিছু অ্যাড আছে টেজারের মধ্যে, তোমার হচ্ছে ওই যেরকম তোমার এই ওয়েব ডিজাইনারে কাজ করা বডি শুরু শেষ থাকে, কি জন্য থাকে, যে ওর ভিতরে আমি বডিতে যা লিখবো সেটা ব্রাউজারে দেখাবে। তো এটাও ঠিক টেজারের ভিতরে কি আছে, যে মেসেজগুলো পাঠানোর ভুলগুলো সংশোধনের তথ্য থাকে, এগুলো তোমরা দেখে নিবা। এই যে দেখার জন্য দেয়া আছে ব্লক, এই সুবিধা অসুবিধা আছে, কিন্তু আসবে অবশ্যই, আমি বলছি।
সুবিধা অসুবিধাটা খুব ভালোই পড়বা, যারা শুনতেছো সুবিধা অসুবিধাটা ভালোই পড়বা। এটা কি বুঝাই দিব তোমাদের, এটা কি বুঝাই দিব নাকি স্কিপ করে দেবো? হ্যাঁ, হ্যালো। অধ্যায় তো প্রায় শেষ। হ্যাঁ, সেটা তো আমি আর বলতেছি, এটা কি পার্থক্য বুঝাই বাকি। দিব না স্কিপ? আচ্ছা, এটা কি স্কিপ করে দিয়ে যাবো? আচ্ছা, আমি একবার তারপর বুঝে যাই। এর এফিসিয়েন্সি খুব অ্যাসিনক্রোনাস থেকে তুলনা, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, কতটুকু কার্যক্ষমতা সে খুব তুলনামূলক বেশি যাবে, কারণ ব্লক আকারে তুমি পাঠাবা না, একটা প্যাকেট মানে একটা ড্রাম আকারে যখন পাঠাবা ওর ভিতরে তো অনেক কিছু থাকবে। এজন্য কি তার কার্যকারিতা খুব বেশি, দ্রুত ডাটা ট্রান্সমিট করা যায়। আমি কিন্তু আগে বলছি, এটা কিন্তু তোমার স্টার্ট আর স্টপ বিট থাকে না। স্টার্ট আর স্টপ বিট বলতে কি জানো? তুমি যে এই ডাটাটা পাঠাচ্ছো অ্যাসিনক্রোনাসে কি হয়, এখানে একটা স্টার্ট বিট থাকে আর এটা একটা স্টপ বিট থাকে। কি জন্য স্টার্ট আর স্টপ বিট আমি এটা দেখাবো, আমি তোমাদের বলতেছি, আসতেছি। তারপর কি বলতেছে যে এটা ট্রানজিশন লাইনে অপব্যবহৃত হয়ে থাকে না, প্রেরিত ডাটার ভুল নির্ণয় করা সহজ হয়। তারপর কি এর দ্বিমুখী ডাটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবা। অসুবিধা কি বলতেছে দেখো, যে এটা স্টোরেজ করার জন্য কিন্তু এর সিস্টেমের মূল্য বেশি হয়। তুমি একটা হার্ড ডিস্ক দরকার হতে পারে, পেন ড্রাইভ দরকার হতে পারে, স্টোরেজের জন্য ব্যবহার মানে খরচটা বেশি হয়, যেটি অ্যাসিনক্রোনাসে কিন্তু দরকার হয় না স্টোরেজের জন্য। আচ্ছা, লাইন উভয় প্রান্তে সঠিকভাবে একটা কি ক্লক রাখার প্রয়োজন হয়। ক্লক কি জন্য রাখার প্রয়োজন হয়, যে কতটুকু সে সময় পর পর সেটা ডাটা ট্রান্সমিট করবে আর কি। আচ্ছা, এটা কি ডাটা ট্রান্সমিটের পদ্ধতি তুলনামূলকভাবে জটিল। জটিল বলতে বোঝাচ্ছে যেখানে আমার হার্ড ডিস্ক টার্ড ডিস্ক মেলা কিছু যন্ত্রপাতি বহুত কিছু দরকার পড়ে, এই জন্য কঠিন, এক কথা মনে রাখো। অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস তোমরা তুলনা করতে পারো, সেটা হচ্ছে ওই হিসেবে, ওই যে টেলিফোন লাইন হিসেবে কিংবা মডেম হিসেবে ধরতে পারো। যে আমার যদি কম্পিউটারে যে ডাটাটা আমি পাঠাচ্ছি সেটা যদি শুরু আর শেষ না থাকে তাহলে তো আমার নিয়ে লাভ নাই। আশিক যদি আমাকে ফোনে যদি জানায় যে সেই ডাটা কল যে আমাকে করলো, সেই ডাটাটা যদি শুরু আর শেষ না থাকে তাহলে তো মানে হলো না সেই কমিউনিকেশনটা। ঠিক আছে, তো অ্যাসিনক্রোনাস আমি বলতেছি সহজ ভাষায়, এটা টেলিফোন লাইনে বেশি ব্যবহার হয় বা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এটি বেশি ব্যবহার হয় অ্যাসিনক্রোনাস। যে কি বলতেছে, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সে ট্রান্সমিশন হয়। এই ধরনের ট্রান্সমিশনে প্রেরক আর ইউনিটের কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাই পাঠানো হয়। এই পদ্ধতি কি হয়, শুরু আর শেষ থাকে। শুরু আর শেষ থাকে কি জন্য, এটা কিন্তু তোমার আমি যে ডাটা পাঠাচ্ছি এর কিন্তু শেষ না হলে তো সমস্যা, তাই তো কথা আমার কাটবে না। ঠিক আছে, আর কি বলতেছে, এই বিটের জন্য 7 বিটের প্রয়োজন হয়। 7 বিটের সাথে কি থাকে, স্টার্ট আর স্টপ বিট থাকে। এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে, তোমরা দেখে নিবা। এই যেখানে কিন্তু ব্লক ডায়াগ্রাম দিছে, এটি কিন্তু স্টার্ট আর এটি স্টপ, এর ভিতরে কিন্তু তোমার ডাটা আছে। তবে এটা একটা ভালো জিনিস, এটা কিন্তু একটা সিকিউরিটি ভালো থাকে। কি জন্য, এর স্টার্ট আর স্টপ বিট থাকে, এখানে অনেক কিছু তোমার কিছু অ্যাড করা আছে, এগুলো তোমরা হাই লেভেলে গেলে বুঝতে পারবা। এরা কিন্তু ডিপ্লোমাতে শুধু বেসিক ধারণা দিছে, ঠিক আছে। এখানে কিন্তু ডায়াগ্রাম দিছে, এই যে এটা হচ্ছে সর্বনিম্ন, এটি সর্বোচ্চ। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, যে মাইক্রো প্রসেসর আছে না, মাইক্রো প্রসেসরের জিরো বাইনারি আর জিরো ওয়ান ছাড়া বুঝতে পারে না, তাই না? তো জিরো মানে কি আর ওয়ান মানে কি কেউ বলতে পারবা? জিরো আর ওয়ান মানে কি? শুনতে জিরো পাচ্ছ মানে তোমরা? অফ আর ওয়ান মানে অন। হ্যাঁ, শুরু। রাইট, তার মানে কি শুরু, জিরো মানে তার মানে স্টপ। জিরো মানে, হ্যাঁ রাইট। তো এই ক্ষেত্রেও কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু ব্যবহার হইতেছে, যে কি বলতেছে দেখো, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে যখন সিগন্যাল লাইন হাই থাকবে তখন মার্কেট স্টেট কি থাকবে, সেটা হচ্ছে কি মানে ডাটা শুরু করবে আর কি। মানে তোমার এটি যখন হাই থাকবে স্টেটটা তখন সেটা শুরু করবে, আর যখনই যেটা হচ্ছে লো হয়ে যাবে তখন সেটা বন্ধ হয়ে যাবে, এক কথায়। এটা তোমরা একটু পড়ে নিবে ডায়াগ্রাম। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আমি তোমাকে বলি, চিত্রে অ্যাসিনক্রোনাস টাইমের দুটি এএসসিআই ক্যারেক্টার জিও ও এর ট্রানজিশন পদ্ধতি দেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো নাকি? এটা কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু মানে জেনে রাখার জন্য। তোমরা কি সবাই শুনতেছো? হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি এখানে। তো এখানে কি বলছে, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে এএসসিআইআই মানে ক্যারেক্টার জিও ট্রান্সমিশন পদ্ধতি দেখানো হয়েছে। তোমরা যে কিবোর্ড থেকে যখন ওই আমি যে এই যে কিবোর্ড থেকে যখন আমি কম্পিউটারে ABCDSD দিচ্ছি, কম্পিউটার কিভাবে বুঝতেছে? কম্পিউটার প্রথম অবস্থায় এর একটা স্ট্যান্ডার্ড একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে ASCII, সেটা দিয়েছে, সেটা হচ্ছে পূর্ণরূপ। তোমার আমি বলি, এই যে এটা দেওয়া আছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা তোমাদের একটা স্ট্যান্ডার্ড একটা মাপ, যেরকম তোমরা বিআর তোমরা কি বলবো, ওই যে বাংলাদেশ যে খাদ্য অধিদপ্তর যে সংস্থা আছে তার একটা কিন্তু পরিমাপ করে দেয় যে খাদ্যের, যে আপনি এইগুলো এর বেশি দিতে হবে, তাছাড়া না যে কাস্টমারদের ঠকাবেন। তো এরকম এই কোড, এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা একটা সংস্থা, তাদের প্রত্যেকটা
একটা যেগুলো তোমাদের আমাদের যে কম্পিউটার মোবাইলের কথা বাদ দিলাম, ধর হয়তো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে তার একটা মাপ দিয়েছে যে এর ক্ষেত্রে সরি দাঁড়া এখানে আসি, যে জি, যে এর একটা ট্রান্সমিশন একটা মাপ আছে, মানে ক্যারেক্টার আছে যেটাকে ডাকা হয়। তো তুমি যখন জি কে তুমি যখন কনভার্ট করবা তখন তুমি আসছে এই বাইনারিটা পাবা। আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও ল্যাপটপ থেকে এখানে দেখাচ্ছি। আমার এখানে আছে, সরি এটা না দাঁড়াও 1 মিনিট, এখানে আছে, এই যে এখানে তোমার আছে কি, দেখো জি ক্যারেক্টার এএসসিসিআই কোড, এসসি ডবল আই কোড কি বলতেছে, জি যখন তুমি এসসিসিআই কোড পাবা তখন কি বলতেছে দেখো এত, আর এটা যখন বাইনারি করবে এত পাবা। তার মানে কম্পিউটার প্রথম অবস্থাতে কি এসে একটা মান ধরাই দিছে যে এত মান, তারা কিবোর্ড থেকে যখন এটি চাপ দেবে এত মানে একটা ডেসিমাল মান যাচ্ছে, তারপরে কি সেটা বাইনারিতে কনভার্ট হইতেছে। তো তোমার এই যখন এই ডায়াগ্রামে বোঝাতেছে যে তুমি যখন একটা জি যে যখন আহ, এটা পাঠাচ্ছ নাম্বার অক্ষর পাঠাতেছো তখন কি এটা এইভাবে কিন্তু তোমার দেখাইতেছে যে এখানে শুরু, এটা শেষ, মানে চিত্রতে দেখাচ্ছে স্টপ বিট, যে ইরো চেক আছে, সব অপশনে আছে। এটা ব্যবহার হয়, আমি বলতেছি অ্যাসিনক্রোনাস সবসময় তোমার টেলিকমিউনিকেশন মোবাইল মডেম এর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কারণ এর শুরু আর শেষ আছে। আর ওইটা সিনক্রোনাস ব্যবহার করা হয় তোমার যেটি দ্রুত ডাটা বহন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সেই সুবিধা অসুবিধা আছে এগুলো পড়ে নেবা তোমরা, এই যে অসুবিধা আছে পড়ে নেবা, এই পার্থক্যটা আছে পার্থক্যটা তোমরা দেখে নেবা। দেখো এখানে কিন্তু পার্থক্যটা পড়লে তোমরা সহজে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে এটা কি বলছে দেখো, অ্যাসিনক্রোনাস কি বলতেছে যে এটা ক্যারেক্টার উপর ভিত্তি করে থাকে, সেটা হচ্ছে ASCII কোডে রূপান্তর করে ট্রান্সমিট করা হয়। আর এটা কি সিনক্রোনাস কি বলছে, ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে কি একটি ফিক্সড লেন্থ, ভেরিয়েবল লেন্থ, লেন্থ মানে কি দৈর্ঘ্য, কতটুকু তার দৈর্ঘ্য আছে, কতটুকু সাইজ ব্লক ট্রান্সমিট করা হয়। তোমরা এইভাবে সম্পূর্ণ একটু দেখে নিবা। এখানে একটা বোঝার জিনিস, লোকাল স্টোরেজ প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন হয়, কারণ ডাটাটা প্রথমে রাখতে হবে সত্য, রাখার পরে তারপর তুমি পাঠাতে পারবা। তারপরে সেই পদ্ধতি পালস করার প্রয়োজন হয়, পালস মানে কোনো কিছু যুক্ত করার প্রয়োজন হয় না। কিন্তু এর ক্ষেত্রে কি তোমার একটা সিস্টেম পালস, সেটা হতে পারে হার্ড ডিস্ক কিংবা কোনো কিছু তার কিন্তু কেবল কোনো কিছু যুক্ত করা রাখতেছে। ঠিক আছে, এইভাবে তোমরা সম্পূর্ণ দেখে নিবা। এটা দেখো কি বলতেছে, দেখো কিবোর্ড টু কমিউনিকেশনের ক্ষেত্রে পদ্ধতি ব্যবহার করা, আমি বলছিলাম আগে প্রথমে কি অ্যাসিনক্রোনাস, যে তোমার পাঠাইতেছে মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর কি কম্পিউটার টু অধিক পরিমাণ ডাটা ট্রান্সফার করার জন্য কি ব্যবহার হইতেছে। এভাবে তোমরা এগুলো সবকিছু দেখে নেবা, আমি পরবর্তীতে যদি সমস্যা আমাকে জানাবা, আর প্রশ্নগুলো যা আছে যেগুলো সাজার বেশি করে সেগুলো করবা। আর সংক্ষিপ্ত মানে আমি এক কথায় কি বলি শোনো, পলিটেকনিক সিস্টেম আছে যেগুলো স্বাদ আসবে অতিরিক্ত, সেগুলো দেখে দেবা। এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক আছে, এটা আমরা এইভাবে পড়ে আসছি। আর এখান থেকে শুধু পার্থক্যগুলো ভালোভাবে দেখবা, সিনক্রোনাইজেশন। ভাই 22 নম্বর পেজটা। আচ্ছা আমি ওখানে আসতেছি, দাঁড়াও। আর হচ্ছে রচনামূলক হচ্ছে এই ওই সিম্পল ফুড ডুপ্লেক্স এগুলো পার্থক্য দেওয়া তোমরা দেখবা কিন্তু অবশ্যই। তারপর ডিজিটাল অ্যানালগ সিগন্যালের ভিতরে যে কম্বিনেশনের পার্থক্য দেখবা। দাঁড়াও এখানে রচনামূলক কই আসছে, আর পুনরূপগুলো দেখবা, এই পুনরূপগুলো অবশ্যই এগুলো শর্টে আসবে কিন্তু ওই অতি সংক্ষিপ্ত। এই যে রচনামূলক, এখানে কিছু ব্লক ডায়াগ্রাম, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বর্ণনা, এই যে এখানে আছে অ্যাসিনক্রোনাস, এগুলো কিন্তু তোমরা দেখে যাবা। আমি কিন্তু আবার বলতেছি এগুলো দেখবা। আচ্ছা ওই কি জানো, ওই আরেকটা কি জানো, তো 22 সব নম্বর পেজ, তাই কয়টাই না? স্যার সাত? আমি তোমার কিন্তু আবারও বলতেছি, যারা 6 সেমিস্টারে অপশনাল সাবজেক্ট দিবা, সপ্তম পর্বে নেটওয়ার্কিং সাবজেক্ট আছে মাস্ট। তো তোমরা যদি এগুলো যদি দেখে ভালোভাবে যাইতে পারো তাহলে ওখানে কিন্তু বাধা পাবা না। আর না হলে কিন্তু আবার এসে এই 4 সেমিস্টারের বইটা ধরা লাগবে, আর না হলে আবার স্যারকে বলা লাগবে স্যার এটা আমি বুঝি নাই। স্যার তখন বলবে কিন্তু এটা তোমরা আগের সেমিস্টারে পড়ে আসো, এই কথা কিন্তু বলবে। বুঝছো, আমি কিন্তু আচ্ছা 22 পেজ না, 22 পেজ তো মনে হয় সম্ভবত আমাকে দিল না কি, হ্যাঁ 22 পেজ তো মেসেজে দেওয়া আছে, দেখেন আচ্ছা চ্যাট মেসেজে বক্সে। দিয়েছে, তো আচ্ছা চ্যাট বক্সে দিছে। চ্যাটে আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এটা আমি ডাউনলোড করে নিই, তাহলে তোমাদের আমি জুম করে দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে কি কষ্ট হচ্ছে আশি কিংবা বাপ্পি কারোর? না আচ্ছা না ভাই, সমস্যা না ক্লাসটা আমাকে। অনেক ভালো হয়েছে। আচ্ছা, ভালো আমি দেওয়ার চেষ্টা করছি, তবে স্যারদের মতো আর ভালো কি নেওয়া যায় বলো, তোমাদের ব্ল্যাকবোর্ডে যদি আঁকায় দেখায় বোঝা যায় তাহলে অনেক সুন্দর হবে। আচ্ছা 22 পেজ এটা সম্ভবত। এমনি বসে আছি, আপনি যে ক্লাস করাইতেছেন তাই কত। হ্যাঁ এই যে তোমাদের থ্রুপুট আছে, এটা অনেক ভালো। গাণিতিক যে সমস্যাগুলো হয়ে থাকে এটা কি বলতেছে দেখো, এগুলো ম্যাথমেটিক্সই, যে তোমার হচ্ছে যে ওই ব্যান্ডউইথ বের করার সেম একই রকম। এটা কোনো যে থ্রুপুটটা যেটা বলা হয়, একটি নেটওয়ার্কের মধ্যে কত দূরত্ব অ্যাকচুয়ালি ডাটা পাঠানো যায় তার পরিমাপকে থ্রুপুট বলা হয়। তুমি যে ডাটা পাঠাচ্ছ এটা
আসলে কতটুকু তুমি পাইছো, তুমি যে 2000 টাকা যে বাপ্পি পাঠাইছো, বাপ্পি কি আসলে কি পাইছে অ্যাকচুয়ালি, সেটার পরিমাপকে বোঝাচ্ছে কি থ্রুপুট, এক কথায়। আচ্ছা, থ্রুপুট কি বলতেছে দেখো, অর্থাৎ থ্রুপুট বলতে মিশিওর বা পরিমাপকে বোঝানো হয়। তারপর কি বলতেছে, যদিও ব্যান্ডউইথে একক হচ্ছে বিট পার সেকেন্ড, ঠিক থ্রুপুট এরকমই, তবে এর মধ্যে দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন কোনো একটি লিঙ্ক ব্যান্ডউইথ এমবিপিএস, কিন্তু আমরা তার মধ্যে দিয়ে টিবিপিএস ডাটা পাঠাতে পারি। মানে বলতেছে যে তুমি যে একটা ব্যান্ডউইথ যে পাঠাবে, একটা লিঙ্ক বলতে যে একটা পথের ভিতরে তুমি চাইলে মেগাবিট পারো ব্যান্ডউইথ পাঠাতে পারো অপটিক্যাল ফাইবার দিয়ে, তুমি চাইলে কিন্তু আবার টেরাবিট পার সেকেন্ডও পাঠাতে পারো, এটা কোনো সমস্যা নেই। তো এগুলো এখানে দেওয়া আছে। আর উদাহরণে দেওয়া আছে যে একটি লিঙ্কে ব্যান্ডউইথ এত এমবিপিএস, কিন্তু ডিভাইসগুলো লিঙ্কের সর্বশেষ যুক্ত থাকা লিঙ্কের মধ্যে সর্বোচ্চ এত কেবি ডাটা পাঠানো হচ্ছে, অত লিঙ্কের মধ্যে এত। এগুলো তোমরা একটু পড়ে দেখবা, যদি উদাহরণে দেওয়া আছে, ঠিক আছে। আমার ধরো গলা ব্যথা হয়ে গেলো, তো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। যদি সমস্যা আমাকে জানাবা। তো যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, ঠিক আছে। নোমান, তারপর আছে কি হাদিসুর, তারপর কি সংক্ষিপ্ত আস্তে আস্তে কমে গেছে, আমি জানি, বুঝতে পারছি ধৈর্য হারাই গেছে, হয়তো বা সবাই ভিডিওর আশা বসে আছে, আমি জানি, ঠিক আছে, 18 জন সমস্যা নাই। মেম্বার গ্রুপে, সেখানে 8 জন মতো আছি। হ্যাঁ আমি এটা জানি, শুনো আরেকটা